হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু দ্য অক্সিজম ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের ফ্লুইড সেকশনটা মানে প্রবাহিত গতিবিদ্যা, সান্দ্রতা, পৃষ্ঠটান এইগুলো নিয়ে ডিসকাস করব। তো শুরু করা যাক। একদম প্রথম যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ধারাবাহিকতার সমীকরণ বা কন্টিনিউইটি ইকুয়েশন। এটা কি বলছে? বক্তব্য হচ্ছে এটা একদম সেই দুর্গাপুজোর প্যান্ডেলের মতো, যেখানে রাস্তাটা চওড়া সেখানে দেখবি তুই খুব স্লোলি এগোচ্ছিস, কিন্তু প্যান্ডেলের মধ্যে যখন চলে যাচ্ছিস, যখন রাস্তাটা সরু হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্যান্ডেলের মধ্যে যাচ্ছি, রাস্তাটা শুরু হয়ে যাচ্ছে, তখন তোকে বাঁশি বাজিয়ে বাজিয়ে তোকে বলছে তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি চলুন। অর্থাৎ তখন স্পিড বাড়িয়ে দিতে হচ্ছে, কারণ ফ্লোটা যেটা আসছিল যখন দূরে ছিল, বড় জায়গায় ছিল, রাস্তাটা চওড়া, সেইখান দিয়ে ভিড়টা ঢুকছে, তখন স্লোলি তোর মনে হচ্ছে কতক্ষণ পরে ঢুকবো, যেই ঢুকে গেলি ফাট করে বেরিয়ে গেলি, কারণ রাস্তাটা শুরু হয়ে গেছে, সেখানে স্পিড বেড়ে গেছে। এই জিনিসটাই বেসিক্যালি কন্টিনিউটি ইকুয়েশন। অর্থাৎ যতটা ফ্লো ঢুকছে ঠিক ততটাই ফ্লো ওই একই টাইমে বেরিয়ে যেতে হবে। যতটা মাস এই মোটা এন্ডটা দিয়ে, মোটা ক্রস সেকশন দিয়ে ঢুকছে পার ইউনিট টাইম, এই সরু ক্রস সেকশন দিয়েও ঠিক ততটাই মাস বেরিয়ে যেতে হবে। এটাকে আমরা বলি ধারাবাহিকতা। তো আমরা যদি ধরে নিই যে A1 অর্থাৎ এই মোটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে ডেল্টা টি সময় ডেল্টা M1 ভরের তরল প্রবেশ করলো, ঠিক আছে, এবং সেক্ষেত্রে তরলের ভেলোসিটি কত V1, এবং যখন ওই সরু ক্রস সেকশনটা অর্থাৎ A2 দিয়ে বেরিয়ে যাচ্ছে, A2 প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে ডেল্টা সময় ডেল্টা M2 ভরের তরল বেরিয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি? একক সময় যতটা তরল ঢুকছে ততটাই তরলকে বেরিয়ে যেতে হবে। অর্থাৎ ডেল্টা M1 বাই ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা M2 বাই ডেল্টা টি, অর্থাৎ dm বাই dt ইকুয়ালস টু কনস্ট্যান্ট। dm বাই dt ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার মাসকে আমরা কি লিখতে পারি? ডেনসিটি ইনটু ভলিউম, মানে ঘনত্ব ইনটু আয়তন, ঠিক আছে। অর্থাৎ আমরা লিখলাম যে এখান থেকে যতটা মাস বা যতটা ভরের তরল ঢুকছে সেটা হচ্ছে ρ1 ইনটু V1, V1 আয়তনের তরল ঢুকছে। আবার যখন বেরিয়ে যাচ্ছে ডেল্টা M2, তখন আমরা লিখছি সেটাকে ρ2 ইনটু V2, ঠিক আছে। আবার ভরকে ঘনত্ব ইনটু আয়তন দিয়ে লিখলাম। এবার খেয়াল কর, আমরা এটা কি ধরনের ফ্লুইড বা কোন ধরনের তরলের ক্ষেত্রে করি? ইনকম্প্রেসিবল বা অসংনম্য, ইনকম্প্রেসিবল বা অসংনম্য তরল, অসংনম্য তরল। এই অসংনম্য তরলের ক্ষেত্রে, অসংনম্য তরলের ক্ষেত্রে অর্থাৎ যাদের কম্প্রেস করা যায় না, এই গোটা জার্নিতে তাদের ঘনত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, ρ1 ইকুয়ালস টু ρ2 থেকে যাচ্ছে। তাহলে ρ1 এবং ρ2 দুদিক থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। এবার আয়তনকে আমি কিভাবে লিখতে পারি? দেখ, এই যে ক্রস সেকশনটা, এই যে চোঙাকৃতি ক্রস সেকশনটা, এটাও ক্রস করে যাচ্ছে, তাহলে কতটা আয়তনের লিকুইড এইখান থেকে এইখানে পাস হচ্ছে? না, তুই বলবি এই আয়তনটা কত? না, ক্রস সেকশন এরিয়া প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 ইনটু এই দূরত্বটা, ইনটু এই দূরত্বটা, ঠিক আছে, ইনটু এই দূরত্বটা। স্যার এই দূরত্বটাকে আমি ধরি যদি ডেল্টা x1 ধরি, তাহলে ডেল্টা x, তাহলে আমি লিখলাম কি, এই আয়তনটা কত? তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, চোঙাকৃতি তো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, তাহলে A1 ইনটু ডেল্টা x1, নিচে ডেল্টা টি যেরকম ছিল। A2 যখন বেরিয়ে যাচ্ছে তখন এই এতটা জায়গা দিয়ে ডেল্টা টি টাইমে তরলটা, আমি তো দুদিকেই ডেল্টা টি টাইম নিয়েছি, ঢোকার সময় ডেল্টা টি টাইম, বেরোনোর সময় ডেল্টা টি টাইম, তাহলে ডেল্টা টি টাইমে তরলটা এতটা ডিস্টেন্স কভার করছে, ঠিক আছে, ডেল্টা টি টাইমে। তাহলে আমি এই জায়গায় কতটা আয়তন বেরিয়ে যাচ্ছে? ডেল্টা টি টাইমে কতটা আয়তন বেরোচ্ছে? A2 ইন্টু ডেল্টা x2, A2 ইন্টু ডেল্টা x2 এতটা আয়তন বেরিয়ে যাচ্ছে। এবার দেখ ডেল্টা x1 বাই ডেল্টা টি, এটা কি হয়ে গেল? স্যার ডেল্টা টি টাইমে ডেল্টা x1 দূরত্ব কভার হচ্ছে, তাহলে এইখানে তরলের বেগ যদি V1 লিখি, তাহলে আমি কি V1 ইকুয়ালস লিখতে পারি যতটা দূরত্ব কভার করছে বাই সময়? হ্যাঁ স্যার পারি। আবার এখানে দেখ, যদি ভেলোসিটি হয় ফ্লুইডের V2, প্রবাহীর বেগ যদি V2 হয়, তাহলে এটাকে লিখবো কি দূরত্ব কতটা কভার করছে বাই সময়। তাহলে ডেল্টা x1 বাই ডেল্টা টি এর জায়গায় আমরা V1 লিখলাম, ডেল্টা x2 বাই ডেল্টা টি এর জায়গায় V2 লিখলাম, তার মানে আমরা পেলাম A1 V1 ইকুয়ালস টু A2 V2, মানে A ইনটু V ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ এখান থেকে আমরা বলবো কি রেট অফ ফ্লো, এই A ইনটু V কেই কি বলে? রেট অফ ফ্লো, রেট অফ ফ্লো। অর্থাৎ রেট অফ ফ্লো মানে কি? প্রবাহের হার, রেট অফ ফ্লো বা প্রবাহের হার, রেট অফ ফ্লো বা প্রবাহের হার, এইটা ধ্রুবক থাকছে, ঠিক আছে। অর্থাৎ এ এবং ভি ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক সম্পর্ক,
ঠিক আছে, এ এবং ভি কি ব্যস্তানুপাতিক সম্পর্ক বা ভি প্রপোর্শনাল টু এ, যেটা ইচ্ছে লিখতে পারিস, ভি প্রপোর্শনাল টু এ। এবং এর থেকে আমরা বুঝতে পারি কি এদের মধ্যে যদি গ্রাফ ড্র করা হয় গ্রাফটা কিরকম হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ভি আর এ এর মধ্যে গ্রাফ কিরকম হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এবং তুই এখান থেকে বুঝে গেলি এরপর, তাহলে দুর্গাপুজোর সময় যখন তুই প্যান্ডেলে ঢুকবি তোকে যে হুড়ুর করে বার করে দেবে, রাগারাগি করবি না, কারণ কন্টিনিউটি ইকুয়েশন মানতেই হবে। যতটা ফ্লো ঢুকেছিল ততটা ফ্লোকে তো বেরিয়ে যেতেই হবে। তাহলে হিসেব কি বলছে, হিসেব বলছে যে যেখানে আমার ক্রস সেকশন এরিয়া প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সরু সেখানে বেগ অটোমেটিক্যালি বাড়িয়ে দিতে হবে। তাহলে প্যান্ডেলের ভেতরে যখন ঢুকে যাচ্ছি সরু রাস্তা, তার মধ্যে দিয়ে বেগ বেশি হতেই হবে। ফিজিক্স বলছে ভাই, কিছু করার নেই। চলো নেক্সট আমরা দেখি কি বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্য খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, এগুলা থেকে প্রশ্ন আসার হাই চান্স থাকে। তো বার্নৌলির উপপাদ্য বলছে যে একটা আদর্শ তরলের যদি ধারারেখ প্রবাহ হয়, আদর্শ তরল কাকে বলি আমরা, কোনো অসংনম্য তরল অর্থাৎ ইনকম্প্রেসিবল ফ্লুইড যাকে কম্প্রেস করা যায় না, দুই অসান্দ্র তরল যার মধ্যে কোনো ভিসকোসিটি বা সান্দ্রতা নেই, ঠিক আছে, কোনো ফ্রিকশনের ব্যাপার নেই, এই ধরনের তরলকে আমরা কি বলি, এবং ধারারেখ প্রবাহ অবশ্যই, এই ধরনের তরলকে আমরা বলি আদর্শ তরল। তো আদর্শ তরলে যদি ধারারেখ প্রবাহ হয় তাহলে প্রবাহের সব বিন্দুতেই একক আয়তনে তরলের স্থিতিশক্তি, একক আয়তনে তরলের স্থিতিশক্তি, একক আয়তনে তরলের গতিশক্তি, শুধু গতিশক্তি না, একক আয়তনের গতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক, চাপ শক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক। সে আমি এরকম সরু মোটা যে কোনো ক্রস সেকশন নিই না কেন, এই তিনটে জিনিস ধ্রুবক থাকবে। তো একক আয়তনে চাপ শক্তি, এটা কি, একক আয়তনে চাপ শক্তি, একক আয়তনে চাপ শক্তি সেটা ইটসেলফ চাপের সমান, সেটা ইটসেলফ চাপের সমান ইকুয়ালস টু পি, ঠিক আছে। এবং একক আয়তনে গতি শক্তি কি হবে, একক আয়তনে গতি শক্তি কি হবে, স্যার গতি শক্তির ফর্মুলা আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, একক আয়তন মানে ভলিউম বা আয়তন দিয়ে ভাগ করলাম। এবার দেখো ভর বাই আয়তন কি হয়ে গেল, ঘনত্ব, তাহলে হাফ রো ঘনত্ব ভি স্কোয়ার, ঠিক আছে। আর একক আয়তনে স্থিতিশক্তি কি হবে, একক আয়তনে স্থিতিশক্তি আমরা যদি ধরে নিই যে গ্রাউন্ড লেভেলটা যেটা দেখতে পাচ্ছি ছবিতে, গ্রাউন্ড লেভেলটা, এখানে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি জিরো, এখানে আমরা ধরে নিচ্ছি স্থিতিশক্তি ইকুয়াল টু জিরো, ক্যাপিটাল ইউ দিয়ে লিখে স্থিতিশক্তি সেটা জিরো। তাহলে এই বিন্দুতে যে কোনো বিন্দুতে স্থিতিশক্তি কত হবে, mgh লিখবো, তো mgh ডিভাইডেড বাই ভি। তো আবার দেখ m বাই ভি চলে এসেছে, তার মানে রো আসবে, রো জিএইচ, তার মানে এই তিনটের সমষ্টি সব জায়গায় ধ্রুবক হবে, এই পরিপ্রবাহীর সব জায়গায় এই তিনটে জিনিসের যোগফল কি হবে, ধ্রুবক হবে। এবার এইটাই হচ্ছে তাহলে কি বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ এইটা। এবার এর সেকেন্ড ফর্মটা কি, সেকেন্ড রূপ হচ্ছে যদি আমি সবগুলোকে রো জি দিয়ে ডিভাইড করি তাহলে পি বাই রো জি চলে এলো, এখান থেকে রো জি কেটে গেল তাহলে শুধু এইচ, এখানে রো জি দিয়ে ডিভাইড করলে রো কেটে যাবে, শুধু নিচে একটা জি আসবে, তাহলে ভি স্কোয়ার বাই টু জি, এইটা পড়ে রইলে এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। যেখানে এই পি বাই রো জি এই টার্মটাকে আমরা কি বলি, পি বাই রো জি এই টার্মটাকে আমরা বলি চাপ শীর্ষ। এই ভি স্কোয়ার বাই টু জি এই ফর্মটাকে কি বলি, ভি স্কোয়ার বাই টু জি এই ফর্মটাকে বলি বেগ শীর্ষ, এইটাকে বলি বেগ শীর্ষ, আর মানে ভেলোসিটি হেড, আর এটাকে বলি অভিকর্ষ শীর্ষ বা উচ্চতা, অভিকর্ষ শীর্ষ বা উচ্চতা। তাহলে এটা হয়ে গেল আমার বার্নৌলির ইকুয়েশনের হেড ফর্ম বা শীর্ষ মান দিয়ে রূপগুলো বলা আছে, ঠিক আছে। সিম্পল ডিরেক্ট জিজ্ঞেস করে ফেলতে পারে চাপ শীর্ষের মান কত, ঠিক আছে, চাপ শীর্ষের ফর্মুলা কি, ডিরেক্ট 1 নম্বরের প্রশ্নে জিজ্ঞেস করতে পারে। অথবা কোন একটা তরলের ক্ষেত্রে চাপ বলে দিল, ঘনত্ব বলে দিল, ওকে বললে চাপ শীর্ষটা বার করো, তোকে মনে রাখতে হবে চাপ শীর্ষ হচ্ছে পি বাই রো জি, বেগ শীর্ষ হচ্ছে ভি স্কোয়ার বাই টু জি, আর উচ্চতা, ঠিক আছে। তো এই তিনটে জিনিসের যোগফল কি, ধ্রুবক। এবার একটা জিনিস সহজভাবে মাথায় রাখ, যদি তোকে বলে যে এই ফ্লুইডে যেরকম আমি নিয়েছি এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা দুটো ডিফারেন্ট হাইটে রয়েছে, যদি এরকম না হয়, যদি একটা ফিক্সড হাইট দিয়ে ফ্লুইড যায়, ধর এইরকম ভাবে ফ্লুইড যাচ্ছে, প্রবাহী ফ্লো হচ্ছে, ঠিক আছে, এইরকম ভাবে প্রবাহীটা ফ্লো হচ্ছে এবং এটা একই হাইটে আছে গ্রাউন্ড থেকে বা রেফারেন্স লেভেল থেকে একই হাইটে আছে, তাহলে এইচ সেক্ষেত্রে দুটোর জন্যই ধ্রুবক হয়ে যাবে, অর্থাৎ এইচ কে আমি কনস্ট্যান্টের মধ্যে নিয়ে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি কি, অর্থাৎ এটা কি অনুভূমিক ফ্লো, অনুভূমিক
অনুভূমিক প্রবাহ, অনুভূমিক প্রবাহ যদি হয় তাহলে গ্রাউন্ড থেকে এই সাইডটা সব জায়গায় ধ্রুবক, এইচ কনস্ট্যান্টের মধ্যে ঢুকে গেলে তাহলে এই দুটো টার্মের যোগফল কি হবে? ধ্রুবক। অর্থাৎ পি বাই রোজি, পি বাই রোজি প্লাস ভি স্কোয়ার বাই 2g ইকুয়াল টু ধ্রুবক। আচ্ছা এখানে দেখ তো কে কে পাল্টাতে পারে। স্যার এখানে পাল্টাতে পারে যেটা, সেটা হচ্ছে রো তো পাল্টাতে পারে না, কারণ ইনকম্প্রেসিবল বা অসংনম্য তরল বলেছি, তাহলে রো কনস্ট্যান্ট থাকবে, জিও কনস্ট্যান্ট হবে। তাহলে স্যার পাল্টাতে পারে কি? স্যার ভিপি পাল্টাতে পারে, চাপ আর বেগ পাল্টাতে পারে। তাহলে এরা এমন ভাবেই পাল্টাবে যাতে একটা বাড়লে আরেকটা কমে যায়, কারণ এদের যোগফল তো ধ্রুবক থাকতে হবে। ধর আমি বললাম একটা নাম্বার আছে 10, সেটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এক্স এর প্রথমে আমি ভ্যালু নিচ্ছি 3, তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে গেছে 7। ঠিক আছে, এবার আমি বললাম আমি এক্স কে বাড়িয়ে দেবো, এক্স কে বাড়িয়ে ধর করে দিলাম হচ্ছে 8, এক্স কে বাড়িয়ে করে দিলাম হচ্ছে 8। তাহলে অটোমেটিক্যালি এটাকে 10 যদি রাখতে হয়, অর্থাৎ এই যোগফল যদি ধ্রুবক রাখতে হয়, তাহলে 7টাকে কমে যেতে হবে, হয়ে গিয়ে 2 হতে হবে। অর্থাৎ একটা বাড়লে আরেকটা অটোমেটিক্যালি কমে যাবে। এখানে পাল্টাচ্ছে কে? তাহলে পি আর ভি পাল্টাচ্ছে, তার মানে চাপ বাড়লে ভেলোসিটি বা বেগ কমে যাবে, অথবা বেগ বাড়লে চাপ কমে যাবে। তাহলে এখান থেকে তুই কি একটা আইডিয়া পেলি? এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল না, ব্যস্তানুপাতিক সম্পর্ক না, শুধু আমরা এটা বলতে পারি তাহলে প্রবাহীর প্রবাহীর চাপ বাড়লে বেগ হ্রাস পাবে, বা উল্টোটাও, যদি বেগ বাড়ে, যদি বেগ বাড়ে চাপ হ্রাস পাবে। যদি বেগ বাড়ে তাহলে চাপ হ্রাস পাবে। ঠিক আছে, এবার এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা প্রুফ করব কি করে? অনেক সময় প্রুফ দিতেই পারে বোর্ড এক্সামের জন্য, প্রুফ করব কিভাবে? তো আমরা একটা এরকম, এই যেরকম আগের ছবিতেও নেওয়া ছিল, একটা মোটা ক্রস সেকশন, একটা সরু ক্রস সেকশন, ডিফারেন্ট হাইটে, তো আমরা সেরকমই একটা ছবি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে নির্দেশ তল বা রেফারেন্স লেভেল, সেই রেফারেন্স লেভেল থেকে H1 হাইটে একটা ক্রস সেকশন রয়েছে, H2 হাইটে একটা ক্রস সেকশন রয়েছে। তো ফ্লুইড ফ্লো হচ্ছে, এই এন্ডে ভেলোসিটি কত? v1, এই এন্ড দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে তখন ওর বেগ হচ্ছে v2, এখানে প্রবাহিত চাপ হচ্ছে p1, এখানে প্রবাহিত চাপ p2। এবার তোকে বলা হলো কি, ধরা যাক এবি একটি অসংনম্য অসান্দ্র, যেরকম বলেছিলাম আমরা আদর্শ তরল হতে গেলে অসংনম্য এবং অসান্দ্র হতে হবে। প্রবাহীর শান্ত রেখা প্রবাহের জন্য একটি প্রবাহমালী। ধরা যাক এ ছেদে প্রবাহীর চাপ, এ ছেদের মধ্যে দিয়ে প্রবাহীর চাপ p1 এবং বেগ v1, নির্দেশ তল থেকে এটা H1 হাইট আছে, এইভাবে লিখবে। আমি লেখাটা এরকম একদম রেখে দিয়েছি, কারণ পরীক্ষা তোকে এইভাবে লিখতে হবে। থেকে ওই ছেদের কেন্দ্রবিন্দুর উচ্চতা H1, ঠিক আছে, এবং ছবিতে দেখানো হয়েছে এটা। বি ছেদের রাশিগুলির মান একদম দেওয়া আছে, P2, H2, V2 এগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার বলছে নির্দিষ্ট সময় এ ছেদ থেকে, অর্থাৎ এই ক্রস সেকশন থেকে এম ভরের প্রবাহী যদি ঢোকে, ঠিক আছে, এইদিকে কতটা ঢুকছে? এম ভরের লিকুইড সেটা ঢুকছে, তাহলে বি ছেদ দিয়েও কতটা বেরোতে হবে? এম বেরোতে হবে। ভাই ধারাবাহিকতা সমীকরণ তাই বলছে, যদি একক সময় বা কোনো নির্দিষ্ট সময়ে যতটা ঢুকবে, এখান থেকেও ঠিক ততটাই ওকে বেরিয়ে যেতে হবে, তাই না? এখান থেকেও ঠিক ততটাই ভর বেরিয়ে যেতে হবে। ভালো কথা, অর্থাৎ এখানেও যা ভর ওখানেও তাই ভর। এবার দেখ তাহলে এম ভরের প্রবাহীর এ ছেদে, এ ছেদটা যখন পাস করছে, যখন ঢুকছে, তখন প্রবাহীর মোট শক্তি কত? হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস পি ওয়ান ইন্টু এম বাই রো প্লাস এম জি এইচ। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট যদি আমরা বলি বি ছেদে কত? মোট শক্তি লিখে ফেললাম। এবার কি, প্রবাহী যেহেতু অসান্দ্র, তাই জন্য শক্তির কোনরূপ অপচয় হবে না, শক্তির কোনরূপ অপচয় হবে না। ঠিক আছে, শক্তির কোনরূপ অপচয় হবে না। তাহলে আমরা কি লিখতে পারি? আচ্ছা এখানে আরো একটা জিনিস করে দেওয়া যায়, বেসিক্যালি এটাকে এম বাই রো না লিখে আমরা সরাসরি উড়িয়ে দিতে পারি। এম বাই রো লেখার দরকার নেই, শুধু পি লিখি, শুধু পি লিখি, P1 এখানে, ঠিক আছে, P1 P2। আচ্ছা তো দেখ, আচ্ছা না, মোট শক্তি বলেছিল তাই না? মোট শক্তি বলেছিল, তাহলে আমাদের লিখতেই হবে। ঠিক আছে, মোট শক্তি, একক আয়তনে তো নয়, মোট শক্তি বলেছিল। আচ্ছা, তো কোনো প্রকার শক্তির অপচয় হয় না, তাহলে শক্তির সংরক্ষণ সূত্র কি হবে? শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী এ থেকে যে শক্তি নিয়ে ঢুকছে, বি থেকে সেই শক্তি নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ দুটো শক্তিকে আমি ইকুয়েট করে দিলাম, ইকুয়েট করার পর উভয় দিকে কি করলাম? এম জি দিয়ে ভাগ করে দিলাম, এম জি দিয়ে ভাগ করলাম, তাহলে কি পাচ্ছি? এম জি দিয়ে ভাগ করলে দেখ, এখানে এম আর জি দিয়ে ভাগ করলে ভি স্কোয়ার, ভি ওয়ান স্কোয়ার বাই 2g। এখানে যদি এম জি দিয়ে ভাগ করি তাহলে
এম কেটে যাচ্ছে, তাহলে পি বাই রো জি চলে আসছে, আর এখান থেকে এম জি কেটে গিয়ে এইচ ওয়ান, এখান থেকেও দেখ ভি স্কোয়ার বাই টু জি, এখান থেকে এম আর এমটা কেটে যাচ্ছে, শুধু রো জি পড়ে থাকছে, এখান থেকে এম জি কেটে গিয়ে শুধু এইচ টু। তাহলে তুই কি হেড ফর্মটা দেখতে পাচ্ছিস এবার? এই দেখ, এইটাই তো ছিল আমাদের ভেলোসিটি হেড, এইটা ছিল প্রেসার হেড পি বাই রো জি, এটা ছিল উচ্চতা। এখানেও দেখ ভেলোসিটি হেড মানে বেগ শীর্ষ, চাপ শীর্ষ এবং উচ্চতা, তাহলে দুটোই মিলে গেছে। অর্থাৎ আমি এই বিন্দুতে যা তিনটের যোগফল পাবো, এ বিন্দুতে তিনটে শীর্ষের যা যোগফল পাবো, বি বিন্দুতেও তাই পাবো। অর্থাৎ আমি এখানে যে কোনো বিন্দু নিই না কেন, প্রত্যেক বিন্দুতেই এটা ভ্যালিড হবে এবং এইটা মোট কত হবে? ধ্রুবক, মোট শীর্ষটা ধ্রুবক হবে। ঠিক আছে, এটাই আমার বার্নৌলির সূত্র ছিল, এটা আমরা প্রুফ দেখালাম। কিভাবে এটা মাথায় রাখবে, খুব সহজ, একদম একদম এক নিমেষে হয়ে যাওয়ার মতো। নেক্সট আমরা আসি বার্নৌলির উপপাদ্যের একটা খুব ইম্পর্টেন্ট প্রয়োগ, সেটা হচ্ছে কি টরিসেলির উপপাদ্য, যার সাহায্যে আমরা টরিসেলির উপপাদ্য প্রমাণ করব এবং তার সাহায্যে আমরা দেখব যে এই যে কন্টেনারটা রয়েছে, এই যে পাত্রটা রয়েছে, তাতে কিছু হাইট অফ দি লিকুইড নেওয়া আছে, এইচ হাইট অফ দি লিকুইড নেওয়া আছে, এর থেকে এর সারফেস থেকে আমি স্মল এইচ গভীরতায় একটা ছোট্ট ছিদ্র করে দিয়েছি। এই ছিদ্র দিয়ে তাহলে লিকুইড বাইরে বেরিয়ে আসবে। কত বেগে লিকুইড বাইরে বেরিয়ে আসবে এটাকে আমরা বলি কি তরলের নির্গমন বেগ। ঠিক আছে, তাহলে তরলের উচ্চতা ইকুয়ালস টু ক্যাপিটাল এইচ, আর স্মল এইচ গভীরতায় ছিদ্র দিয়ে তরলের নির্গমন বেগ ইকুয়ালস টু ভি। ঠিক আছে, এবার দেখ আমরা বলছি যে তরল যদি বেরিয়ে যায়, ভালো করে শুনবি, তরল যদি বেরিয়ে যেতে থাকে তাহলে এই লেভেলটা কি আর এখানেই থাকবে? না, এই লেভেলটা তো নিচে ফল করবে। কিন্তু যদি আমরা বলি যে একটা বিরাট বড় চৌবাচ্চা নিয়েছি, সেই চৌবাচ্চার একটা ছোট্ট ছিদ্র করে দিয়েছি, একটা বিরাট বড় চৌবাচ্চা নিয়েছি, এত বড় একটা চৌবাচ্চা নিয়েছি, তাতে আমরা জাস্ট একটা পয়েন্ট মাফিক এরকম একটা ছিদ্র করেছি, তাহলে খুব ধীরে ধীরে লিকুইড বেরোবে, খুব অল্প অল্প পরিমাণে লিকুইড বেরোবে এখান থেকে। তাই জন্য এর যে এত বড় লিকুইড, সেটা আমি মানে লিকুইডের যে লেভেল, দেখ লিকুইড লেভেলটা পড়বে কেন? কারণ নিচে থেকে ফাঁকা হয়ে যাচ্ছে বলে অভিকর্ষের টানে এটা নিচে নেমে যাচ্ছে। সমস্যাটা হলো এখান থেকে যদি লিকুইড বেরোতে থাকে তাহলে এটা নামবে, কিন্তু এখান থেকে যদি খুব কম হারে লিকুইড বেরোয় তাহলে এই লেভেলটা যেন নামতেই চাইবে না। অর্থাৎ এখানে ফ্লুইডের যা ভেলোসিটি, তার তুলনায় এটার নিচে ফলিং, অর্থাৎ এই যে লেভেলটা নিচে নেমে যাবে, সেই ভেলোসিটি একদমই নগণ্য। এখানে যে ভেলোসিটি, তার তুলনায় এই ভেলোসিটিটা, এটাকে বললাম v1, সেটা একদমই নগণ্য, অর্থাৎ v মাচ মাচ গ্রেটার দ্যান v1। ঠিক আছে, সো v1 কে আমরা টেন্স টু 0 ধরতে পারি, v1 কে আমরা টেন্স টু 0 ধরতে পারি, যে এটা নামছেই না, এত সরু ছিদ্র করেছি, যে এত সরু ছিদ্র যে এই ক্রস সেকশনটা থেকে ফ্লুইড লেভেল নামছেই না। এটা কখন হবে? যদি বিরাট বড় চৌবাচ্চা নিই এবং একটা খুব সূচের মতো একটা ছিদ্র করে দিই। অর্থাৎ অর্থাৎ এই যে পাত্রের যে প্রস্থচ্ছেদ সেটা অনেক বড় হতে হবে, অনেক বড় চৌবাচ্চা নিতে হবে, তো এইটা অনেক বড় হতে হবে আর এইটাকে অনেক ছোট হতে হবে। তাহলে এই বড় ক্রস সেকশনটাকে আমি বললাম ক্যাপিটালে, আর ছোট ক্রস সেকশনটাকে বলছি স্মল এ। ঠিক আছে, তাহলে যেহেতু স্মল এ মাচ মাচ লেস দ্যান ক্যাপিটাল এ, সুতরাং তরল তলের অবনমন বেগ নিয়ারলি ইকুয়াল টু 0। এই যে তরল তল, তার অবনমন বেগ মানে নামছে যে ভেলোসিটিতে, সেটা নিয়ারলি 0 ধরা যায়। এবার বার্নৌলির উপপাদ্য অনুযায়ী বার্নৌলির উপপাদ্য অনুযায়ী কি লিখবো? বার্নৌলির উপপাদ্য অনুযায়ী দেখ, এই বিন্দুতে মানে ধর এখানে এই বড় ক্রস সেকশনে আমরা লিখবো ফার্স্টে ওই তিনটে শীর্ষ মান, আর এখানেও তিনটে শীর্ষ লিখবো। ঠিক আছে, তাহলে বড়টার জন্য যদি তিনটে শীর্ষগুলো লিখি, ওপরে ধর P1, এবার দেখ এইখানে কে চাপ দিচ্ছে, তুই বলবি স্যার বায়ু ওপর থেকে ওকে নিচের দিকে চাপ দিচ্ছে, ঠেলছে, তাহলে বায়ুর চাপ P অ্যাটমোস্ফিয়ার প্লাস P অ্যাটমোস্ফিয়ার বাই রো জি, P
পি অ্যাটমসফিয়ার বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই 2g। স্যার ভি তো 0, ওই যে বড় ক্রস সেকশনটা নিচে নামছেই না প্রায়, অবনমন বেগ 0, তাহলে ভি স্কোয়ার বাই 2g 0ই হবে, প্লাস এইচ। স্যার গ্রাউন্ড থেকে এটা কতটা হাইটে আছে? স্যার গ্রাউন্ড থেকে হাইটে আছে ক্যাপিটাল এইচ হাইটে, এইচ হয়ে গেল। এবার এই পয়েন্টটার জন্য কত লিখবো? এই পয়েন্টের জন্য একইভাবে, এই পয়েন্টের চাপ কত? তুই বলবি স্যার এই পয়েন্টের মাথায় তো এতটা লিকুইড আছে, তাহলে কি লিকুইডের চাপটা অ্যাড হবে? এখানেই ভুলটা হয়ে যাবে। লিকুইড যেই মুহূর্তে বেরিয়ে আসছে, ধর এইটা হচ্ছে ছেদ, লিকুইড যে মুহূর্তে মাথাটা গলিয়ে বাইরে আসছে আমাকে ঠিক তখন হিসাবটা করতে হবে। মাথাটা জাস্ট গলাবো, লিকুইড যেই মাথাটা গলাচ্ছে ওর ওপর প্রেসার দিতে শুরু করছে কে? বায়ু। ঠিক আছে, তাহলে ওর উপর এখনো মানে এই পয়েন্টেও কিন্তু যে লিকুইডটা রয়েছে তার উপর একমাত্র বায়ুই চাপ দিচ্ছে, একমাত্র বায়ুই চাপ দিচ্ছে। তাহলে পি এটিএম বাই রো জি, বাই অসংনম্য তরল রো কনস্ট্যান্ট থাকবে, প্লাস এখানে ভেলোসিটি কত? স্যার এখানে তরলের নির্গমন বেগকে আমরা ভি ধরেছি, তাহলে ভি স্কোয়ার বাই 2g। স্যার এটা হাইট কত গ্রাউন্ড থেকে? এটার হাইট হচ্ছে, দেখ এটা স্মল এইচ, তাহলে এই হাইটটা হয়ে গেল ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। হ্যাঁ স্যার বুঝলাম। তাহলে এখান থেকে আমি কি কি লিখতে পারি? দেখ তো এই টার্মটা পুরো হাওয়া, তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো হচ্ছে ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ মাইনাস এইচ ইকুয়ালস টু ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এইচ দুদিক থেকে উড়ে গেল, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু এই স্মল এইচ কে ওপাশে নিয়ে যা, ভি স্কোয়ার বাই 2g ইকুয়াল টু স্মল এইচ, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, তাহলে ভি ইকুয়ালস টু রুট আন্ডার 2gh। চেনা চেনা লাগে? হ্যাঁ স্যার লাগে, কারণ এটা আমরা পড়েছিলাম সেই ফ্রি ফলিং এর কেস। যদি এই উচ্চতা থেকে কোনো একটা অবজেক্টকে ফেলে দেওয়া হয়, কোনো একটা অবজেক্টকে জাস্ট ড্রপ করা হয়, গিভিং নো ইনিশিয়াল ভেলোসিটি, কোনো ইনিশিয়াল প্রাথমিক বেগ না দিয়ে যদি ওকে জাস্ট ড্রপ করে দেওয়া হয়, তাহলেও এই উচ্চতা ট্রাভেল করে যখন এখানে পৌঁছয় তখন ওর ভেলোসিটি কত হয়? রুট 2gh। অর্থাৎ এই দুটো ডেটা মিলে যাচ্ছে, এটাই হচ্ছে টরিসেলিস থিওরেম। টরিসেলি থিওরেম বলছে একটা অসংনম্য তরল একটা বড় বড় প্রস্থচ্ছেদের পাত্রে নিলে এবং পাত্র থেকে এইচ গভীরতায় যদি আমি একটা খুব সরু ছিদ্র করি, তরলের নির্গমন বেগ কত হবে? না এইচ উচ্চতা থেকে, এই যে স্মল এইচ উচ্চতা থেকে যদি আমি কোনো একটা বস্তুকে জাস্ট ড্রপ করতাম, ফ্রি ফল করাতাম, কোনো বেগ না দিয়ে জাস্ট ছেড়ে দিতাম, তাহলে ও যে বেগ নিত তার সমান। এটাই হচ্ছে টরিসেলির উপপাদ্য। বোঝা গেল? এটা হচ্ছে টরিসেলির উপপাদ্য। তাহলে এটা তোকে একদম প্রপারলি স্টেটমেন্ট সহযোগে লিখতে হবে, বই থেকে একবার স্টেটমেন্টটা পড়ে নিবি, আরামসে হয়ে যাবে। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। নেক্সট আমাদের এটা বার করতে বলে, এই যে নির্গমন বেগটা আমরা বার করলাম, এর জন্য কতটা দূরে গিয়ে লিকুইডটা পড়বে। ঠিক আছে, কতটা দূরে গিয়ে লিকুইডটা পড়বে। তো আমরা দেখতেই পাচ্ছি এটা একটা প্রাসের গতির মতো, প্রজেক্টাইল মোশনের মতো, তাই না? যে আমরা এইভাবে একটা থ্রো করেছিলাম একটা পার্টিকেলকে, সেটা এইভাবে এসে পড়েছে, তো পুরোটা প্রাসের গতির মতো। তাহলে আমরা একটা হিসাব করি যে তরলের নির্গমন বেগ, তরলের নির্গমন বেগ, তরলের নির্গমন বেগ ইকুয়ালস টু ভি, ইকুয়ালস টু আমরা পেয়েছি কি? রুট 2gh। কোথা থেকে পেয়েছি এটা লিখে দিবি সাইডে, টরিসেলির উপপাদ্য থেকে পাই। এখন পাত্র থেকে আর দূরত্বে, তরল বা তরলের ধারা মাটিতে পড়লে ঠিক আছে, আর দূরত্বে যদি মাটিতে পড়ে তাহলে কি হবে? আর দূরত্বে যদি মাটিতে পড়ে তাহলে আর ইকুয়ালস টু আমরা কি লিখবো? একদম সেই প্রজেক্টাইল মোশনের কনসেপ্ট, হরিজন্টাল ভেলোসিটি অনুভূমিক দিকে যে বেগ থাকে ইনটু এই যে নামতে কতটা টাইম নেবে সেটা আমরা বলছি টি সাফিক্স ফল। এখন টি সাফিক্স ফল কত হয়? তো যদি প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি মনে থাকে তাহলে তো নিশ্চয়ই এটা মনে আছে, যখন আমরা একটা বস্তুকে এইভাবে ছুটতাম, ওকে আমরা কিন্তু ভার্টিক্যাল বা উলম্ব দিকে কোনো বেগ দিইনি, শুধু এই দিকেই বেগ দিয়েছিলাম। তাহলে ও যখন এইভাবে পড়ছে ওর যা টাইম লাগবে সেটা ইকুয়ালস টু
যদি আমরা একটা বস্তুকে নর্মালি ছেড়ে দিতাম, জিরো ভেলোসিটি যদি নর্মালি ছেড়ে দিতাম, তাহলেও যে টাইমে মাটিতে পড়তো এবং এইটা দুটো সেম টাইম লাগবে, তাই না? প্রজেক্টাইল মোশনেও আমি নিচের দিকে কোনো ভেলোসিটি দিইনি, শুধু অনুভূমিকে ছিল, এখানেও আমি নিচের দিকে কোনো ভেলোসিটি দিইনি, জাস্ট দুটোরই ভার্টিক্যাল ভেলোসিটি জিরো ইনিশিয়ালি, প্রাথমিকভাবে উলম্ব বেগ দুটোর ক্ষেত্রেই জিরো, কাজেই দুটোই একই সময় নিচে পড়বে। ঠিক আছে, এ শুধু যেহেতু অনুভূমিক একটা বেগ রয়েছে তাই ও এক্স্যাক্টলি এখানে না পড়ে একটু দূরে গিয়ে পড়বে, বাট টাইম কিন্তু দুজনের সেম লাগবে। এবং সেই টাইমটা কত হতো? √2h/g। যদি এই উচ্চতা থেকে ফল করে, দুজনেই এই সাইড থেকে ফল করছে, তাহলে √2h/g এটা হতো ফর্মুলা। তাহলে এটা কত হাইট থেকে ফল করছে দেখতো? গোটা পাত্র, গোটা তরলের হাইট আমরা কত রয়েছে? ক্যাপিটাল এইচ, এই হাইটটা স্মল এইচ, তাহলে এটা কত হলো? h - h। তাহলে আমার ফর্মুলা কি হবে? v এর জায়গায় আমি লিখবো √2gh ইন্টু টি ফলের জায়গায় কত লিখবো? √2h - h/g। দুটোই রুট আছে, দুটোকে রুটের মধ্যে একসঙ্গে করে নি, তাহলে r ইকুয়ালস টু 2gh ইন্টু 2h - h/g। ওকে, তাহলে দুটো 2 থেকে একটা 2 বাইরে আনলাম, জি পারলে জি হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত? h ইন্টু h - h। তুই কিভাবে মনে রাখবি এটা? খুব সহজে, স্যার ওপর থেকে হাইট, নিচ থেকে হাইট, ব্যাস। ধর এখানে আমার ছিদ্রটা করা রয়েছে, এখানে কার কার গুণফল আছে রুটের মধ্যে? 2 ইন্টু কার কার গুণফল? ওপর থেকে হাইট, এই দেখ h, মানে ওপর থেকে হাইট, আর নিচ থেকে হাইট দেখ h - h, ব্যাস হয়ে গেল। এইটা হয়ে গেল তাহলে তোর রেঞ্জ বা প্রক্ষেপ সীমা। যেভাবে বার করে, প্রক্ষেপ সীমা বার করার কনসেপ্ট থেকেই করা হলো যে এত দূরে গিয়েও মাটিতে হিট করবে। এবার তোকে বার করতে হবে যে এটা কখন সর্বোচ্চ হবে। আর সর্বোচ্চ কখন হবে? আর সর্বোচ্চ হবে, আর সর্বোচ্চ হবে যদি যদি h ইন্টু h - h এইটা সর্বোচ্চ হয়, এইটা যদি ম্যাক্সিমাম হয়, কারণ 2 তো নাম্বার, যদি ভেতরের পার্টটা ম্যাক্সিমাম হয় তাহলে ডেফিনেটলি আর ম্যাক্সিমাম হয়ে যাবে। এবার ভেতরের পার্টটা ম্যাক্সিমাম মানে কত? এইটা ইকুয়ালস টু ধর, আচ্ছা তাহলে আমি লিখতে পারি কি, কোনো জিনিস ম্যাক্সিমাম বা মিনিমাম হওয়ার কন্ডিশন কি? তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন কি হবে? জিরো হবে। তার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন জিরো হতে হবে, তাহলে এইটার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন নিলাম জিরো। কত থাকছে? তাহলে আমরা যদি এটাকে ভেঙে নিই, ddh অফ h minus h square equal to 0, তাহলে এখান থেকে শুধু h একটা, -2h equal to 0, therefore small h equal to h/2, অর্থাৎ এক্স্যাক্টলি হাফ ডেপথে আমাকে ছিদ্রটা করতে হবে। যতটা হাইটের তরল রয়েছে তার ঠিক অর্ধেক, মানে যদি আমি এইখানে ছিদ্রটা করতাম তাহলে কিন্তু সব থেকে দূরে গিয়ে লিকুইডটা পড়তো, সব থেকে দূরে গিয়ে লিকুইডটা পড়তো। ঠিক আছে, যদি আমি একদম মিডিলে রাখতাম, এটাকে একদম মিডিলে রাখতাম ছিদ্রটা, তাহলে সব থেকে দূরে গিয়ে এটা পড়তো, এবং এইটা তখন আমি বলতাম কি আর ম্যাক্স বা সর্বোচ্চ সীমা, আর ম্যাক্স। তো আর ম্যাক্স এর ভ্যালু কত হবে? আর এর এক্সপ্রেশন আমরা পেয়ে গেছি এটা, তাহলে এখানে এইচ এর জায়গায় h/2 বসিয়ে দে, তাহলেই হয়ে যাবে। এইচ এর জায়গায় h/2 বসিয়ে দে, তাহলে আচ্ছা দেখ খুব সহজভাবেই বেরিয়ে যেতে পারে। আরটা আমি কিভাবে মনে রাখতে বললাম? 2 ইন্টু ওপর থেকে হাইট ইন্টু নিচ থেকে হাইট, তাই তো? 2 ইন্টু রুটের মধ্যে ওপর থেকে হাইট, নিচ থেকে হাইট। তো যদি একদম মিডিলে আমি ছিদ্র করি তাহলে ওপর থেকে হাইট ও h/2, নিচ থেকে হাইট ও h/2, সিম্পল। তাহলে দুটো h/2 আসবে, দুটো h/2 আসবে, তাহলে দুটো h/2 এর মধ্যে একটা h/2 এলো, 2 2 কেটে যাবে, তাহলে শুধু h হয়ে গেল। তাহলে আর ম্যাক্সও বেরিয়ে গেল, আর ম্যাক্সের কন্ডিশনও বেরিয়ে গেল। আশা করি পারবি করতে, এগুলো কোনো সমস্যা হবে না, তাই তো? কোনো সমস্যা হবে না। নেক্সট আমরা আসি কি, ভেঞ্চুরিমিটার। টরিসেলির উপপাদ্যের আরেকটা, টরিসেলি বলছি, বার্নৌলির উপপাদ্যের আরেকটা প্রয়োগ, সেটা হচ্ছে কি ভেঞ্চুরিমিটার। ঠিক আছে, ভেঞ্চুরিমিটার। যাক, এছাড়া আরো বার্নৌলির উপপাদ্যের আরো বেশ কিছু প্রয়োগ আছে বা ব্যবহারিক প্রয়োগ আছে, মানে ডেইলি লাইফে আমরা দেখতে পাই যে জিনিসগুলো, সেটা হচ্ছে কিছু কিছু পয়েন্টস আমি বলে দিচ্ছি। যে ওই যে ঝড়ের সময় ঘরের চাল উড়ে যাওয়া, তো বেসিক্যালি কি হয়, এই যে ঘরের চাল রয়েছে ধর,
ঠিক আছে, শেড রয়েছে টিনের বা যা হোক কিছু, টিনের শেডই বেসিক্যালি উড়ে যায়। তো যখন ঝড় হচ্ছে তখন বাইরে বায়ুর বেগ প্রচন্ড বেশি, এবং যদি তুই ঘর বন্ধ করে রাখিস, দরজা ফরজা একদম ক্লোজ করে তুই রেখে দিয়েছিস, তাহলে ঘরের মধ্যে যে বায়ুটা রয়েছে সেটা আবদ্ধ বায়ু, অর্থাৎ ঘরের মধ্যে বায়ুর ভেলোসিটি নিয়ারলি জিরো, এবং বাইরে ঝড়ের জন্য বায়ুর বেগ অত্যন্ত বেশি। তাহলে কি হলো, এই যে সারফেসটা রয়েছে, এই যে টিনের সারফেসটা রয়েছে, তার একদিকে যেখানে বেগ বেশি সেখানে তোর চাপ অটোমেটিক্যালি কমে যাবে, আর এখানে যেহেতু বেগ কম এখানে চাপ প্রচন্ড বেড়ে যাবে। তাহলে মানে চাপ তাহলে কোন দিকে বেশি হলো, নিচ থেকে ওপরের দিকে চাপ বেশি, ওপরের দিকে ওপরের সারফেসে চাপ কম, মানে এই যে যদি টিনটা এরকম হয় তাহলে ওপরের দিক থেকে চাপ কম আসছে বিকজ ওখানে ভেলোসিটি বেশি, নিচের দিকে ভেলোসিটি কম তাই নিচ থেকে ঠেলাটা বেশি পড়ছে, তাই জন্য কি হচ্ছে, বুম করে এটা উড়ে বেরিয়ে চলে যাচ্ছে, বুম করে উড়ে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, একদম সিম্পল। আমরা যদি ছোট্ট একটা কাগজ থেকে আমি দেখাতে পারি, আমার কাছে সিম্পল একটা কাগজ রয়েছে, ঠিক আছে, সিম্পল একটা কাগজ রয়েছে, তো এই কাগজটা ধর এরকম আমি ধরছি যে এটা পড়ে যাচ্ছে, ঠিক আছে, আমি যদি এটার একদিকে ফু দিই, এটা উড়ে যাচ্ছে, মানে ওপরের দিকে উঠছে, দেখ আমি কিন্তু নিচ থেকে কোনো ফু দিচ্ছি না, আমি জাস্ট এর ওপরে ফু দিই, এটা নেমে আছে, আমি তাও কি করছি, এটা অটোমেটিক্যালি ওপরে উঠে গেল। একদম এই কনসেপ্ট টিনের চালের ক্ষেত্রেও হয়, যে যখন ঝড় বইছে তখন ওপরের দিকে বেগ যেহেতু অত্যন্ত বেশি, তাই জন্য ওপরে চাপ কম, নিচে চাপ বেশি হওয়ার জন্য এটাকে ওপরের দিকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি সেম প্রিন্সিপাল ইউজ হয় এরোডাইনামিক্স এর ক্ষেত্রেও। প্লেন যখন ডিজাইন করা হয়, ধর এটা হচ্ছে একটা প্লেন, ঠিক আছে, প্লেন যখন ডিজাইন করা হয়, প্লেনের যে ডানাগুলো থাকে ডানাগুলোকে প্রপারলি ডিজাইন করা হয়, কিভাবে, এই রকম ভাবে ডিজাইন করা হয়, ঠিক আছে, অর্থাৎ শেপটা এই রকম ধরনের হয়, ঠিক আছে, মানে একদম ফ্ল্যাট হয় না, শেপটা এরকম ধরনের হয়। তাহলে কি হবে, যখন প্লেন সামনের দিকে এগোবে বায়ু পেছনের দিকে আসতে চাইবে, তাহলে দেখ বায়ুকে, ওপরের বায়ুটাকে এতটা বেশি রাস্তা ট্রাভেল করতে হচ্ছে আর নিচের বায়ুকে কম রাস্তা ট্রাভেল করতে হচ্ছে, তাহলে ওপরের বায়ু যেহেতু বেশি রাস্তা ট্রাভেল করছে ওকে বেশি ছুটতে হবে তার জন্য। ভাই এই দুটো বায়ু একসঙ্গে মিলতে চাইছে আবার, তো একজন আরামসে আসতে পারে কারণ ওকে কম রাস্তা ট্রাভেল করতে হচ্ছে, আরেকজনকে বেশি ট্রাভেল করতে হচ্ছে, তো বেশি ভেলোসিটি নিয়ে ট্রাভেল করবে, এখানে কম ভেলোসিটি। তাহলে যেহেতু বেগ বেশি এখানে আমার চাপ কি হবে, কমে যাবে, আর এখানে যেহেতু বেগ কম এখানে আমার চাপ বেড়ে যাবে। চাপ যদি বেড়ে যায় তাহলে কি হবে, নিচ থেকে উপরের দিকে একটা ধাক্কা দেবে, এই ধাক্কাটাই বেসিক্যালির জন্য প্লেন কি করে, ভাসতে পারে। দিস ইজ কল্ড এরোডাইনামিক্স। তাহলে এরোডাইনামিক্সও বার্নৌলির প্রিন্সিপাল ইউজ হয়। এছাড়াও ওই যে আরো বেশ কিছু উদাহরণ দেখবি তোদের বইতে থাকে, যে দুটো ট্রেন খুব হাই স্পিডে চলছে যখন, দুটো নৌকা যখন বেশ ভালো গতিতে চলছে তখন নৌকা দুটো কাছাকাছি চলে আসে, তারপর ধর খুব বলে যে খুব দ্রুতগামী ট্রেন, মানে খুব ফাস্ট মুভিং ট্রেনের একদম কাছে দাঁড়ানো উচিত নয়, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই বার্নৌলি থিওরেম দিয়ে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে, তো এইগুলো অবশ্যই পড়বি, থিওরিটিক্যাল জিনিস যেগুলো জিজ্ঞেস করতেই পারে কিন্তু বোর্ড এক্সামে। ওকে, তো ভেঞ্চুরিমিটারে আমরা দুটো ক্রস সেকশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বড় ক্রস সেকশন, একটা ছোট ক্রস সেকশন, এখানে একটা পাইপ আছে, এখানে একটা পাইপ আছে কানেক্টেড। তো আমরা একটা নর্মাল হিসাব বুঝতে পারি যে যখন এই ফ্লুইডটা ফ্লো করছে, তরলটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, এটা প্রথম কথা ভেঞ্চুরিমিটার দিয়ে আমরা কি মাপি, ভেঞ্চুরিমিটার দিয়ে আমরা মাপি যেটা তরল প্রবাহের হার মাপা হয়, তরল প্রবাহের হার মাপা, ঠিক আছে, তরল প্রবাহের হার মাপা। এবার এটা কিভাবে মাপবো বা এক্সপ্রেশন কি হবে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড় ক্রস সেকশন, এটা ছোট ক্রস সেকশন। আচ্ছা, বড় ক্রস সেকশনে চাপ বেশি হবে না ছোট ক্রস সেকশনে চাপ বেশি হবে, সহজভাবে বুঝি, যে বড় ক্রস সেকশনে যখন যাচ্ছে তখন এখানে এরিয়া বড় তাই ভেলোসিটি কম, ঠিক আছে, এরিয়া বড় তাই বেগ কম, আর বেগ কম হলে কি হবে, বার্নৌলি থিওরেম বলছে চাপ বেশি হবে, তাই জন্য দেখ এখানে লিকুইডটা কিন্তু বেশি হাইটে উঠেছে, আর এখানে দেখ যেহেতু ক্রস সেকশন এরিয়া ছোট, একটু ছোট, তাই ভেলোসিটি বেশি হবে, আর কন্টিনিউটি ইকুয়েশন মানে ধারাবাহিকতা সমীকরণ থেকে বেগ বেশি হবে, আর বেগ বেশি হলে কি হবে, বার্নৌলি থিওরেম থেকে চাপ কম হবে, তাই জন্য কম লিকুইডটা উঠেছে উপরে, ঠিক আছে, তো এইটা হচ্ছে মেন বক্তব্য। এবার এই তরল প্রবাহের হার যেটা আমরা মাপবো, তরল প্রবাহের হার ইকুয়ালস টু কি হয়, তরল প্রবাহের হার
তরল প্রবাহের হার ইকুয়ালস টু, মানে কি একক সময় প্রবাহিত তরলের আয়তন, প্রবাহিত তরলের আয়তন, একক সময় প্রবাহিত তরলের আয়তন, সেটা ইকুয়ালস টু আমরা কি দিয়ে লিখতে বলেছিলাম, এভি, অর্থাৎ A1V1 ইকুয়ালস টু A2V2। কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা এটা পাই, ধারাবাহিকতা সমীকরণ থেকে। তাহলে এখান থেকে যদি আমরা V2 বার করে নিই, V2 ইকুয়াল টু কি হবে না A1/A2 ইন্টু V1। আমি এখান থেকে V1 ও বার করতে পারি, কারণ আমি যেটাই বার করবো তার সঙ্গে A গুণ করে দিলে সেই করেসপন্ডিং এরিয়াটা গুণ করলে আমার তরল প্রবাহের হার বেরিয়ে যাবে। তো এটা আমার এক্সপ্রেশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, এবার যদি আমরা বার্নৌলি ইউজ করি, বার্নৌলির সমীকরণ থেকে পাই, বার্নৌলির সমীকরণ থেকে কি পাবো, কি লিখবো, দুটো আলাদা আলাদা ক্রস সেকশনের জন্য আমরা লিখবো। ঠিক আছে, দুটো আলাদা আলাদা ক্রস সেকশনের জন্য। আচ্ছা, আমরা একটা কাজ করছি, আমরা এখানে একটা অ্যাভারেজ হাইট ধরে নিচ্ছি, এই হাইটটা ধরে নিচ্ছি যে এই হাইটের ওপর আমরা পুরো ব্যাপারটাকে অ্যানালাইসিস করবো। ঠিক আছে, তো আমরা যেহেতু গ্রাউন্ড লেভেল থেকে দুটো ক্ষেত্রে একটা ফিক্সড হাইট ধরে নিয়েছি, গ্রাউন্ড লেভেল থেকে এই হাইটটাও যতটা, এই হাইটটাও ততটা ধরে নিয়েছি, তাহলে আমরা লিখতেই পারি যে পি প্লাস রো জি এইচ, এই সরি পি প্লাস হাফ রো ভি স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কারণ ওই রো জি এইচ টার্মটা, এই যেহেতু কনস্ট্যান্ট, রো জি এইচ টার্মটা কনস্ট্যান্টের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, তাহলে আচ্ছা এবার যদি দুটো আলাদা আলাদা জায়গার ক্ষেত্রে লিখি, প্রথমটার জন্য কি লিখবো, P1, এই পার্টে আমি ধরলাম চাপ হচ্ছে P1। ঠিক আছে, লিকুইডের চাপ P1। আচ্ছা, P1টা কাকে ব্যালেন্স করে আছে, P1টা ব্যালেন্স করে আছে হচ্ছে, আচ্ছা P1 মানে হচ্ছে এই পয়েন্টে চাপ, এই পয়েন্টে চাপ কত হবে, দেখ বায়ু একটা চাপ দিচ্ছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার, প্লাস এইটুকু হাইটের লিকুইড একটা চাপ দিচ্ছে। তো এইচ হাইটের লিকুইড কতটা চাপ দেয়, যদি আমি বলি এইচ হাইটের লিকুইড আছে, ঠিক আছে, এইচ হাইটের লিকুইড আছে, তাহলে সেই লিকুইডটা এই বিন্দুতে কত চাপ দেবে, রো জি এইচ, লিকুইডের চাপ ইকুয়ালস টু কি, রো জি এইচ। বেশ, তাহলে আমরা লিখতেই পারি P1 প্লাস হাফ রো V1 স্কোয়ার ইকুয়ালস টু, ওই পয়েন্টে, এই পয়েন্টে চাপ আমি ধরে নিলাম P2। ঠিক আছে, এই পয়েন্টে চাপ ধরে নিলাম P2, তাহলে P2 প্লাস হাফ রো V2 স্কোয়ার, অর P1 মাইনাস P2 ইকুয়ালস টু, এটাকে ওপাশে নিয়ে যাই, হাফ রো কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, और P1 এর জায়গায় কত লিখবো, P1 এর জায়গায় লিখবো অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে বায়ুমণ্ডলীয় চাপ, প্লাস এইচ হাইট, এই দেখ এই হাইটটা এইচ, তাহলে এটাও এইচ হবে, অর্থাৎ এইচ হাইটের লিকুইড যে চাপ দিচ্ছে, এইচ হাইটের লিকুইড কত চাপ দেবে না রো জি এইচ, মাইনাস P2 কি, P2 হচ্ছে এই বিন্দুর চাপ, দেখ এই বিন্দুতে কে চাপ দিচ্ছে, এর ওপর কি কোনো লিকুইড আছে না, নেই, ফাঁকা জায়গা, তাহলে বায়ুই আছে, পুরোটা বায়ু, তাহলে বায়ুর চাপই পড়বে ওই পয়েন্টটায়, এই যে এই পয়েন্টটায় শুধুমাত্র বায়ুই চাপ দিচ্ছে, কারণ ওর উপর কোনো লিকুইড নেই। তাহলে এখানে আমরা সিম্পলি P2 জায়গায় লিখলাম P0 ইকুয়ালস টু হাফ রো, এবার V2 জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দিই, বসালে কত চলে আসছে, A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার A2 স্কোয়ার মাইনাস 1 দিয়ে V1 স্কোয়ারকে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এটারও V1 স্কোয়ার আছে, V2 এর মধ্যেও এক V1 আছে, তো V1 স্কোয়ার দুটোর মধ্যেই কমন চলে গেল, এদিকে কি পড়ে থাকছে P0 কেটে গেল, রো জি এইচ, তাহলে আমি লিখতে পারি V1 স্কোয়ার ইকুয়ালস টু রো জি এইচ ইন্টু 2 ডিভাইডেড বাই, এই যে 2টাকে উপরে আনলাম, রোটাকে নিচে নিয়ে আসি, আর এই ব্যাপারটা গোটাটা নিচে চলে এলো, অর্থাৎ A1 স্কোয়ার বাই A2 স্কোয়ার মাইনাস 1, এটা নিচে চলে এলো। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি রো কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত 2GH। আচ্ছা, এখান থেকে A2 স্কোয়ারটা উপরে উঠে যাবে, ডিভাইডেড বাই পড়ে থাকছে কি A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমার V1 চলে আসছে, রুট করে দেবো এটার, তাহলে A2 বাই A2টা বাইরে থাকলো, ওপরে থাকছে কি
2gh বাই a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার, এটার পাওয়ার হাফ, এটার পাওয়ার হাফ। ঠিক আছে, এটার পাওয়ার হাফ। তাহলে তরল প্রবাহের হার কত হবে? সিম্পলি আমি এই দেখ আমার কাছে v1 চলে এসছে, আমি a1 ইন্টু v1 করলেও তরল প্রবাহের হার পেয়ে যাব। আমি যদি v2 সাবস্টিটিউট না করে v1 ইকুয়ালস টু বার করতাম এবং v1টাকে এখানে বসিয়ে দিতাম, এই সমীকরণ থেকে v1টা বসিয়ে দিতাম, তাহলে আমি কি পেতাম? এখানে v2 পেতাম, কারণ তখন v1টা সাবস্টিটিউট হয়ে যেত, তো v2 পেতাম। সেক্ষেত্রে আমি কি করতাম? a2 দিয়ে মাল্টিপ্লাই করতাম। তো যেটাই করবি তুই সেই রেকর্ডিং মাল্টিপ্লাই করে দে এই সমীকরণ থেকে, তোর অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, তাহলে তুই কি পাচ্ছিস? সুতরাং তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার ইকুয়ালস টু a1 into v1 that is equal to a1 a2 into 2gh divided by a1 square minus a2 square, এটার পাওয়ার হাফ। ঠিক আছে, তো আমার ইকুয়েশন বেরিয়ে গেল। এইটাই হচ্ছে আমার ডিজায়ার্ড ইকুয়েশন, এটা হচ্ছে ডিজায়ার্ড ইকুয়েশন, যেটা সাহায্যে আমরা কি করতে পারি? তরল প্রবাহের হার পরিমাপ করতে পারি। এখানে পরিমাপযোগ্য রাশি দেখ তিনটে আছে, একটা হচ্ছে a1 a2 এবং h। তো a1 a2 তো তুই ক্রস সেকশন এরিয়া এটা তো জানাই থাকবে, শুধু h বার করতে হবে। যে দুটো এই যে টিউব রয়েছে, দুটো ডিফারেন্ট ক্রস সেকশনের সঙ্গে কানেক্টেড টিউব, এই দুটোর মধ্যে কত হাইটের লিকুইড উঠছে, এটাই যতটা হাইটে উঠলো এটাই কতটা হাইটে উঠলো, তাদের মধ্যে ডিফারেন্স সেটা হচ্ছে h। তাহলে তুই এটা ইজিলি মাপতে পারবি, ইজিলি মেপে নিলি, তাহলে তুই বুঝবি যে এই পুরো পাইপটার মধ্যে দিয়ে কি হারে তরল প্রবাহিত হচ্ছে। সো ইট ইজ অ্যান এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ, যার সাহায্যে আমরা তরল প্রবাহের হার পরিমাপ করতে পারি। নেক্সট চলে যাই, ধারারেখ বিক্ষুব্ধ প্রবাহ কি? ধারারেখ প্রবাহ হচ্ছে, ধর তোর কাছে একটা পাইপ আছে, ঠিক আছে, সেম ক্রস সেকশন হোক বা ডিফারেন্ট ক্রস সেকশন হোক, ভেরিয়েবল ক্রস সেকশনে একটা পাইপ আছে। এই পাইপের মধ্যে দিয়ে যে লিকুইডটা ফ্লো করছে সেটা যদি এমন কিভাবে ফ্লো করে যে প্রতিটা জায়গায়, ধর আমি এখানে নিলাম একটা পয়েন্ট এ, এখানে একটা পয়েন্ট নিলাম বি, তোকে বলা হলো যে যদি এ পয়েন্টকে তুমি কনসিডার করো, এ পয়েন্টে একটা ভেলোসিটি বললাম ভি এ, তাহলে যে সমস্ত ফ্লুইড এলিমেন্ট, যে সমস্ত প্রবাহীর অংশ এ পয়েন্ট দিয়ে পাস করছে, যে সমস্ত প্রবাহীর অংশ এ পয়েন্ট দিয়ে পাস করছে, তাদের সবার ভেলোসিটি ভি এ হতে হবে। ঠিক আছে, মানে ইট ইজ লাইক অ্যান টোল বা একটা গেট পাস বলতে পারিস। যারাই এই বিন্দু দিয়ে পাস করবে তাদের সবার একটা ফিক্সড ভেলোসিটি হবে। যারা আবার বি বিন্দু দিয়ে পাস করতে চায়, যেসব ফ্লুইড এলিমেন্ট বি বিন্দুতে পাস করতে চায়, তাদের সবার ভেলোসিটি হবে ভিবি। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রতিটা পয়েন্টের ভেলোসিটি ফিক্সড। এমন হতেই পারে যে এ আর বি এর সেম ভেলোসিটি, এ বিন্দু এবং বি বিন্দুর সেম ভেলোসিটিও হতে পারে, এ বিন্দু এবং বি বিন্দুর সেম ভেলোসিটিও হতে পারে। ধর এটা বি বিন্দু, এটা এ বিন্দু, দুটোর ভেলোসিটি সেম হতেই পারে, যে এ বিন্দু দিয়ে যারা পাস করছে তারা ভি ভেলোসিটিতে যাচ্ছে, বি বিন্দু দিয়ে যারা পাস করছে তারাও ভি ভেলোসিটিতে যাচ্ছে, আবার নাও হতে পারে। কিন্তু যদি নির্দিষ্ট একটা পয়েন্টের ভেলোসিটি সময়ের সাথে না পাল্টায়, মানে ধর এরকম হলো যে এ বিন্দু দিয়ে একজন পাস করলো, সে একটা 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে পাস করলো, আরেকজন পাস করলো একই বিন্দু দিয়ে কিন্তু 5 মিটার পার সেকেন্ডে পাস করলো, এইটা হবে না, এইটা হবে না। যেই পাস করুক না কেন তার ভেলোসিটি ফিক্সড হতে হবে 10, তো 10। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে সেই প্রবাহটাকে আমরা কি বলি? শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ, শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহ। ঠিক আছে, ধারারেখ প্রবাহ। এবং এই যে লাইন্স গুলো আঁকছি, এই লাইন্স গুলোকে কি বলে? এক একটা ধারারেখা বলে। এই লাইন্স গুলোকে কি বলে? এক একটা ধারারেখা বা ধারারেখ। ঠিক আছে, এবং মাথায় রাখতে হবে কোনো দুটো ধারারেখ কখনোই একে অন্যকে কাট করবে না। ঠিক আছে, দুটি ধারারেখা, ইংলিশে বলে টু স্ট্রিম লাইন্স ক্যানট ইন্টারসেক্ট ইচ আদার। দুটি ধারারেখা কখনোই একে অন্যকে ছেদ করবে না। যদি ছেদ করে তাহলে দুটো আলাদা আলাদা ভেলোসিটি পাওয়া যাবে, যেটা পসিবল না একই বিন্দুতে। তাই এরা কখনোই একে অন্যকে ছেদ করবে না। আর বিক্ষুব্ধ প্রবাহ কি?
বিক্ষুব্ধ প্রবাহ হচ্ছে যদি আমি বলি যে এরকম আমার কাছে একটা পাইপ আছে যার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তো কোনো ফ্লুইড এলিমেন্ট এদিকে যাচ্ছে, কোনো ফ্লুইড এলিমেন্ট এদিকে যাচ্ছে, কোনো ফ্লুইড এলিমেন্ট এদিকে, কেউ আবার এদিকে, কেউ এদিকে, কেউ এদিকে। তো ডিফারেন্ট ডিরেকশনে ফ্লুইড এলিমেন্ট গুলো যদি মুভ করে, যাদের ভেলোসিটির কোনো ঠিক ঠিকানা নেই, ডিরেকশনের কোনো ঠিক ঠিকানা নেই, তাহলে আমরা তাকে অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ বলবো। অশান্ত প্রবাহ বা বিক্ষুব্ধ প্রবাহ বলবো। ঠিক আছে, সবসময় মাথায় রাখবি ধারারেখ প্রবাহ একটা নির্দিষ্ট ভেলোসিটির কমেই হয়। যদি নির্দিষ্ট একটা ভেলোসিটি বেশি হয়ে যায়, মানে গোটা ফ্লুইডের ভেলোসিটি যদি একটা নির্দিষ্ট সীমাকে ছাড়িয়ে যায়, তাহলে ধারারেখ প্রবাহ কিসে কনভার্ট হয়ে যায়? v যদি গ্রেটার দেন vc হয়ে যায়, তাহলে ধারারেখ প্রবাহ কনভার্ট হয়ে যাবে কিসে? বিক্ষুব্ধ প্রবাহকে। এই ভেলোসিটিটাকে আমরা কি বলি? সংকট বেগ বা সন্ধি বেগ। সংকট বেগ বা সন্ধি বেগ। ঠিক আছে, সংকট বেগ বা সন্ধি বেগ বলা হয়। ঠিক আছে, এই ভিসিটাকে। তো আচ্ছা, এখানে রেনল্ডের সংখ্যা, ঠিক আছে, রেনল্ডের সংখ্যা আসছে। তার আগে সান্দ্রতা ব্যাপারটা বুঝে নিই। সান্দ্রতা কি? সান্দ্রতা হচ্ছে তরলের বিভিন্ন যে স্তর আছে, তরল যখন প্রবাহ হয়, তরলের বিভিন্ন স্তরের মাঝে যে ঘর্ষণ বল ক্রিয়া করে, সেটার জন্যই সান্দ্রতার উৎপত্তি হয়। ঠিক আছে, অর্থাৎ ধর তোকে বলা হলো যে এরকম একটা সারফেস আছে, পৃষ্ঠ আছে, তার উপর দিয়ে একটা তল আছে, তার উপর দিয়ে তুই একটা রাফ সারফেস, তার উপর দিয়ে তুই একটা বস্তুকে টেনে হিচড়ে নিয়ে যাবি। তো সারফেসটা কি করবে? বস্তুটাকে এগোতে দেবে না, পেছনের দিকে টানবে। ঠিক আছে, তো এই যে পেছনের দিকে টানছে, এটা কি বল? এটা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ বল। এটা সলিড সলিড ফ্রিকশন। বাট ফ্লুইডের বা তরলের দুটো ডিফারেন্ট লেয়ারের মধ্যে, ধর এই লেয়ারটার ভেলোসিটি হচ্ছে vx, এবং এর থেকে ডেল্টা ওয়াই, ডিস্টেন্স ওপরে একটা লেয়ার আছে তরলের, যেটার ভেলোসিটি হচ্ছে vx প্লাস ডেল্টা vx। ঠিক আছে, তাহলে এই ওপরের লেয়ারের ভেলোসিটি স্লাইটলি বড় নিচের লেয়ারের থেকে, এবং তাই জন্য নিচের লেয়ারটা কি করবে? ওপরের লেয়ারকে দেখে হিংসে করবে, ওকে বেশি এগোতে দিতে চাইবে না। তো নিচের লেয়ারটা ওপর লেয়ারটার ওপর একটা পেছন দিকে বল প্রয়োগ করবে, টেনে রাখার চেষ্টা করবে, যেটাকে আমরা বলি সান্দ্র বল। এবং নিউটনের সূত্র বলছে, নিউটনের সূত্রানুযায়ী নিউটনের সূত্রানুযায়ী নিউটনের সূত্রানুযায়ী এই সান্দ্র বল বা ভিসকাস ফোর্স এফ ভি প্রপোর্শনাল টু, কার সঙ্গে প্রপোর্শনাল? এদের যে কন্ট্যাক্ট এরিয়া, অর্থাৎ যতটা জায়গা জুড়ে কন্ট্যাক্টে আছে সেই এরিয়া, স্পর্শতলের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। স্পর্শতলের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। ঠিক আছে, স্পর্শতলের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। আর সমানুপাতিক হচ্ছে ডেল্টা ভিএক্স বাই ডেল্টা ওয়াই। অর্থাৎ এইটাকে আমরা কি বলি? এইটাকে বলি বেগের নতিমাত্রা বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট। বেগের নতিমাত্রা বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট তাহলে কি? বেসিক্যালি ডেল্টা ওয়াই দূরত্বে থাকা দুটো তরল স্তরের মধ্যে বেগের পার্থক্য যদি ডেল্টা ভিএক্স হয়, তাহলে একক দূরত্বে থাকা দুটো তরল স্তরের মধ্যে বেগের পার্থক্য কত হবে? ডেল্টা ভিএক্স বাই ডেল্টা ওয়াই। তাহলে এইটা হলো কি আমার বেগের নতিমাত্রা। তাহলে কি দাঁড়ালো? একক দূরত্বে থাকা দুটি তরল স্তরের মধ্যে বেগের যে পার্থক্য, তাকে আমরা বলি বেগের নতিমাত্রা। তো এই দুটোকে কম্বাইন করে আমরা কি লিখতে পারি? এফ ভি প্রপোর্শনাল টু এ ডেল ভিএক্স বাই ডেল ওয়াই। তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হবে, সমানুপাতিক ধ্রুবক আনলাম ইটা, এ ডেল্টা ভিএক্স বাই ডেল্টা ওয়াই। এই ইটাকে কি বলবো? এইটাই হচ্ছে আমার নিউটনের সূত্রের গাণিতিক রূপ। এবং এই ইটাকে কি বলবো আমরা? ইটাকে বলবো সান্দ্রতাঙ্ক। এটাকে বলবো সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, সান্দ্রতাঙ্ক।
তাহলে সান্দ্রতাঙ্ক ইকুয়ালস টু কি? সান্দ্রতাঙ্ক ডেফিনেটলি কার উপর ডিপেন্ড করে? লিকুইডটা কেমন তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যত বেশি ঘন লিকুইড হয়, মানে ধরো আমি যদি বলি জল আর মধু, এই দুটোর মধ্যে কার সান্দ্রতাঙ্ক বেশি? তুই দেখবি জল খুব স্মুথলি বয়ে চলতে পারে, একটা তুই কাগজের ওপর বা কোনো সারফেসের ওপর, মেঝের ওপর তুই জল ফেলে দে, জল দেখবি হুড়ুর করে গড়িয়ে যাবে যদি মেঝেতে ঢাল থাকে। কিন্তু মধু চট করে গড়াবে না, কারণ মধুর বিভিন্ন লেয়ার্সের মধ্যে বল অনেক বেশি, আটকে রাখার চেষ্টা করে, তাই জন্য গড়ায় না। তাহলে ওর সান্দ্রতাঙ্ক বেশি, সান্দ্রতা বেশি। ঠিক আছে, সান্দ্রতাঙ্ক। তো এটা পদার্থের বা লিকুইডের প্রকৃতির উপর নির্ভর করে, তরলের প্রকৃতির উপর, এবং উষ্ণতার উপরও নির্ভর করে। ঠিক আছে, উষ্ণতার উপরও নির্ভর করে। আচ্ছা, এই সান্দ্রতাঙ্ক তাহলে কি দাঁড়াচ্ছে? সান্দ্রতাঙ্ক ইকুয়ালস টু এফ ভি ডিভাইডেড বাই এ ডেল ভি এক্স বাই ডেল ওয়াই। অর্থাৎ আমি যদি এখান থেকে এরকম লিখি, ইফ এ ইকুয়ালস টু 1, ঠিক আছে, ইফ এ ইকুয়ালস টু 1 সেন্টিমিটার স্কোয়ার, del Vx equal to 1 centimeter per second, del y equals to 1 centimeter, এবং del Vx equal to 1 centimeter per second, তাহলে তাহলে এটা equals to fv হবে, এটা equals to fv হবে। তো দেখ, খুব সহজ হিসাব, যে আমরা বলছি কোনো একটা তরলের সান্দ্রতাঙ্ক, কোনো তরলের সান্দ্রতাঙ্ক 0.9 পয়েস। এর অর্থ কি? এর অর্থ কি? এর অর্থ যদি জানতে হয় তাহলে আমাকে এই জিনিসটা বুঝতে হবে কি, একক দূরত্বে থাকা দুটি তরল স্তরের মধ্যে, অর্থাৎ 1 সেন্টিমিটার, এই যে পয়েস হচ্ছে কি সিজিএস ইউনিট, পয়েস হচ্ছে সিজিএস একক, সান্দ্রতাঙ্কের সিজিএস একক। তো একক দূরত্ব মানে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি তরল স্তরের মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটি ডিফারেন্স মেনটেন করতে প্রতি 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলে কতটা বল প্রযুক্ত হয়? যতটা বল প্রযুক্ত হয় সেটাই হচ্ছে এটা। তার মানে আমি কি বলবো, এই ক্ষেত্রে এটার অর্থ কি, একক দূরত্বে থাকা 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি তরল স্তরের মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড আপেক্ষিক গতিবেগ বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি 1 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলে 0.9 বল প্রযুক্ত করতে হয়। ঠিক আছে, 0.9 বল প্রযুক্ত করতে হয়। কারণ দেখ, আমাকে যদি গতিশীল রাখতে হয় আমায় কি করতে হবে ভাই, যতটা ফোর্স দিয়ে ও টানছে আমাকে ততটা ফোর্স দিয়ে ওকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই তো আমি ওকে গতিশীল রাখতে পারবো। তাহলে কোনো একটা তরলের সান্দ্রতাঙ্ক, এটা অর্থ বোঝা গেল, একক দূরত্বে থাকা দুটো তরল স্তরের মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড যদি বেগের আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে হয়, তাহলে প্রতি একক ক্ষেত্রফল মানে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করতে হবে সেটাই সান্দ্রতাঙ্কের সমান। তাহলে কত বল প্রয়োগ করতে হচ্ছে? যেটা সান্দ্রতাঙ্ক বলেছে তত অ্যামাউন্টের বল প্রয়োগ করতে হবে, সান্দ্রতাঙ্ক যত বলেছে তত অ্যামাউন্টের বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে, হয়ে গেল। এখান থেকে আমি সান্দ্রতার সংজ্ঞাটাও বুঝে গেলাম। আচ্ছা, নেক্সট বলছে কোনো, এইটা এটা 1 পয়েস বলতে কি বোঝে, এটা অলরেডি আমি বলে দিয়েছি। ওই তরলের মধ্যে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি 1 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের তরল স্তরের মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড আপেক্ষিক গতি বজায় রাখার জন্য 1 ডাইন বলের প্রয়োজন হয়, তাহলে সেই তরলের সান্দ্রতাঙ্ককে আমরা 1 পয়েস বলতে পারি। ঠিক আছে, এই জিনিসটাই আমরা বললাম। আচ্ছা, রেনল্ডের সংখ্যা কি? রেনল্ডের সংখ্যা হচ্ছে, ধর পরিবাহীর পরীক্ষা ক্ষেত্রে দেখা গেছে যে পরিবাহীর সংকট বেগ বা সন্ধিবেগ, আমরা কি বললাম সন্ধিবেগের গল্পটা, যে বেগটা অতিক্রম করলে প্রবাহী একটা শান্ত বা ধারারেখ প্রবাহ থেকে বিক্ষুব্ধ বা অশান্ত প্রবাহে পরিণত হয় তাকে আমরা বলি সন্ধিবেগ। তো সেই সন্ধিবেগ বা সংকট বেগ প্রবাহীর ঘনত্বের ব্যস্তানুপাতিক, মানে সন্ধিবেগ প্রবাহীর ঘনত্বের ব্যস্তানুপাতিক, এবং কি বলেছে সান্দ্রতাঙ্কের সমানুপাতিক, সান্দ্রতাঙ্কের, এবং প্রবাহ খাতের বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, প্রবাহ খাতের
বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। স্যার বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্য কোনটা? এই বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্য হচ্ছে, ধর একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে ওর বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্য, মানে ওর ব্যাস, ওর ব্যাসটাই হচ্ছে বেসিক্যালি বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এই তিনটাকে কম্বাইন করলে আমরা কি পাচ্ছি? ভিসি প্রপোর্শনাল টু ইটা, সরি এখানে 1/L হবে, 1/L হবে, ঠিক আছে, ইটা বাই রো এল, ইটা বাই রো এল। এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে, ধ্রুবক, তো আমরা একটা ধ্রুবক আনলাম রেনল্ডস নাম্বার ইনটু ইটা বাই রো এল। এই আরটাকেই আমরা কি বলবো? রেনল্ডের সংখ্যা, রেনল্ডের সংখ্যা। আরটা কি বলবো? রেনল্ডের সংখ্যা। আমরা যেরকম এটা বলতে পারি যে ভি যদি গ্রেটার দ্যান ভিসি হয় তাহলে প্রবাহটা শান্ত থেকে অশান্ত হয়ে যায়, মানে ধারারেখ থেকে বিক্ষুব্ধ হয়ে যায়, সেরকম ভাবেই আমরা এটাও বলতে পারি যে রেনল্ডের সংখ্যা যদি একটা নির্দিষ্ট মানের থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, 1000-এর থেকে বেশি হয়ে গেল, তাহলে কি হবে? বা ধর যদি এরকম হয় যে রেনল্ডের সংখ্যা 1000-এর থেকে কম, রেনল্ডের সংখ্যা ভ্যালু 1000-এর থেকে কম, তাহলে আমরা বুঝবো যে ভেলোসিটি, যেটা ফ্লুইডের ভেলোসিটি, সেটাও ভিসি থেকে কম হবে, এবং সেক্ষেত্রে প্রবাহ কি থাকবে? ধারারেখই থাকবে, সেক্ষেত্রে প্রবাহ ধারারেখ থাকবে। ঠিক আছে, যদি রেনল্ডস নাম্বারের ভ্যালু 2000-এর থেকে বড় হয়ে যায়, তাহলে প্রবাহ হয়ে যাবে বিক্ষুব্ধ হয়ে যাবে, বিক্ষুব্ধ প্রবাহ হয়ে যাবে, ভাই রেগে যাবে, বিক্ষুব্ধ প্রবাহ হয়ে যাবে, বিক্ষুব্ধ প্রবাহ হয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে একদম সিম্পল ভাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে রেনল্ডস নাম্বারের বক্তব্য। স্টোকসের সূত্র বিবৃত করে এবং প্রান্তীয় বেগের রাশিমালা। দেখ স্টোকসের সূত্র কি বলছে, যে একটা গোলীয় বস্তু, একটা গোলক, ঠিক আছে, যার ব্যাসার্ধ হচ্ছে আর, সেটা যখন বায়ুর মধ্যে দিয়ে বা কোনো একটা সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে নিচে পড়তে থাকে, তো এটার ভর যদি এম হয়, তাহলে ও নিচে পড়ছে কেন? ডিউ টু গ্র্যাভিটি, ও নিচে পড়ছে অভিকর্ষের টানে। কিন্তু এই অবস্থায় ওর উপর দুটো বল প্রযুক্ত হয়। ঠিক আছে, এই অবস্থায় ওর উপর দুটো বল প্রযুক্ত হয়। প্রথম যে বলটা প্রযুক্ত হবে সেটা ডেফিনেটলি বায়ান্সি ফোর্স বা প্লবক বল। ঠিক আছে, এটা কি? প্লবক বল। আরো একটা বল প্রযুক্ত হয়, স্টোকসের মত অনুযায়ী আরো একটা বল প্রযুক্ত হবে, সেই বলটাকেই আমরা বলবো কি? সান্দ্র বল। সেই বলটাকে আমরা বলবো সান্দ্র বল, যেটা মাধ্যমের সান্দ্রতার উপর নির্ভর করবে। ঠিক আছে, মাধ্যমের সান্দ্রতার উপর নির্ভর করবে, এবং এই সান্দ্র বল, এই যে সান্দ্র বল, সেটা গোলীয় বস্তুর ওপর কতটা কাজ করবে সেটা স্টোকসের সূত্র থেকে পাওয়া যায়। গোলীয় বস্তুর ওপর প্রযুক্ত সান্দ্র বল, গোলীয় পতনশীল বস্তুর ওপর প্রযুক্ত সান্দ্রতাজনিত বাধা, সান্দ্রতাজনিত বাধা কত হবে? এফ ভি প্রপোর্শনাল টু ইটা, এফ ভি প্রপোর্শনাল টু আর, এফ ভি প্রপোর্শনাল টু ভি। অর্থাৎ যত বেগ বাড়বে, এই যে এমজি ফোর্সটার জন্য নিচের দিকে নেমে আসছে, তো অ্যাক্সেলারেট হচ্ছে, ত্বরণ লাভ করছে, যত বেগ বাড়ছে এই সান্দ্র বলটা তত ওকে টেনে ধরছে যাতে ওর বেগ না বাড়তে পারে। তো এই তিনটাকে কম্বাইন করলে আমরা কি পাচ্ছি? এফ ভি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট আসবে, সেটা 6 পাই ইটা আর ভি, 6 পাই ইটা আর ভি। এইটা হচ্ছে আমার কি? স্টোকসের সূত্র। এইটাই হচ্ছে স্টোকসের সূত্র। ঠিক আছে, এইটা হচ্ছে স্টোকসের সূত্র। এবার এই স্টোকসের সূত্র থেকে আমরা যে সান্দ্র বলটার আইডিয়া পেলাম এবং এই যে বায়ান্সি ফোর্স বা প্লবক বল পেলাম, এই দুটো মিলে কি করবে? এই এমজি ফোর্সটাকে আটকানোর চেষ্টা করছে। ঠিক আছে, আটকানোর চেষ্টা করছে। আমি এখানে ধরে নিচ্ছি যে প্রথমে প্রথমে বস্তুটা জিরো বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল, মানে যখন এই হাইট, ধর একটা নির্দিষ্ট হাইট বহু উপর থেকে পড়ছে, তো তখন ও কি করেছিল? জিরো ভেলোসিটি নিয়ে যাত্রা শুরু করেছিল। তো এখানে জিরো, টি ইকুয়াল টু জিরো টাইমে জিরো ভেলোসিটি। এবার কি? প্লবক বলের একটা বাধা ছিলই, তা সত্ত্বেও এমজি যেহেতু অনেকটা বড়,
তাই ওর নিচের দিকে পড়ে যাচ্ছিল, এবং নিচের দিকে যে লব্ধি বলটা ছিল তার জন্য নিচের দিকে একটা ত্বরণ কাজ করছিল। নিচের দিকে ত্বরণ কাজ করার জন্য ওর বেগ নিচের দিকে ক্রমশ বাড়ছে, বেগ ক্রমশ বাড়ছে, সময়ের সাথে সাথে বেগ বাড়ছে। কিন্তু যখনই বেগ বাড়ছে তার সাথে সাথে কে খুব শক্তিশালী হয়ে যাচ্ছে, বেগ বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাই যে সান্দ্র বলটাও শক্তিশালী হচ্ছে। প্রথমে কিন্তু সান্দ্র বল ছিল না একদম, বা খুব কম ছিল, কিন্তু যত এই ভিটা আস্তে আস্তে বাড়ছে সান্দ্র বলটাও বাড়ছে। ঠিক আছে, সান্দ্র বলটাও বাড়ছে। তাহলে এ এখন একটা পার্টনার পেল, এবং এই দুজন মিলে কি করবে, একটা সময় এই দুজন মিলে এমজির সমান হয়ে যাবে। তাহলে ওপরের দিকে যা বল নিচের দিকেও তাই বল, দুটো বল একে অন্যকে ক্যান্সেল আউট করলো, মানে ওপরে এক জোড়া বল আর নিচে একটা, দুটো মিলে একে অন্যকে ক্যান্সেল আউট করলো। তাহলে এর ওপর এখন লব্ধি বল কত হলো? 0। লব্ধি বল 0 হলে বেগ কি আর বাড়বে? একদম না, বেগ একটা ফিক্সড ভ্যালুতে চলে আসবে। এই যে ফিক্সড ভ্যালুতে চলে এলো, এবং এই বেগ নিয়ে আলটিমেটলি এই বলটা নিচের দিকে পড়বে। ঠিক আছে, এই যে কনস্ট্যান্ট ভেলোসিটি যেটা পেয়ে গেল, এটা কি আমরা কি বলি? প্রান্তিক বেগ বা প্রান্তীয় বেগ। ইংলিশে বলে টার্মিনাল ভেলোসিটি, বা বাংলায় বলবো প্রান্তীয় বেগ। তাহলে প্রান্তীয় বেগ কখন পাবো? যখন বস্তুর উপর লব্ধি বল 0 হবে, যখন বস্তুর উপর লব্ধি বল 0, অর্থাৎ এফ নেট ইকুয়ালস টু 0। এফ নেট ইকুয়ালস টু 0 তার মানে কি? প্লবক বল এবং এফ ভি, প্লবক বল এবং সান্দ্র বল দুটো মিলে কার সমান হয়ে গেছে? এমজির সমান হয়ে গেছে। ইকুয়াল এন্ড অপোজিট, ব্যালেন্স হয়ে গেছে। আচ্ছা, এফ বি কে আমি কি লিখতে পারি? এফ বি কে লিখবো কি? ভি রো জি, অর্থাৎ ভলিউম অফ সলিড, এই গোলকটার আয়তন, ইনটু রো অফ লিকুইড, লিকুইড না মানে মিডিয়ামের যে ঘনত্ব, আমরা এই চারপাশে একটা মিডিয়াম ধরে নিচ্ছি, চারপাশে কোনো একটা মিডিয়াম ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে, মিডিয়ামের মধ্যে দিয়েই পড়ছে, সেটা বায়ু হলে বায়ু। ঠিক আছে, তো বায়ুর মধ্যে দিয়ে পড়ছে এবং বায়ুর ঘনত্ব আমরা ধরে নিচ্ছি রো। ঠিক আছে, যে বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যম হতে পারে, অসুবিধা নেই। তার ঘনত্ব, এটা হচ্ছে রো, হচ্ছে মাধ্যমের ঘনত্ব। এবং যে বস্তুটা রয়েছে তার সেটা যে পদার্থ দিয়ে তৈরি, তার ঘনত্ব হচ্ছে সিগমা, এটা হচ্ছে বস্তুর পদার্থের ঘনত্ব। তাহলে ভি রো জি এটা হয়ে গেল প্লবক বল, প্লাস এফ ভি জায়গায় আমরা লিখবো 6 পাই ইটা আর ভি। এবং কোন ভি? যখন এরা ব্যালেন্স হয়ে গেছে তখন ভি এর ভ্যালু কার সমান? ভিটি এর সমান। তাহলে আমরা এখানে ভিটি লিখলাম, কারণ ভিটি ভেলোসিটি তখনই লাভ করবে যখন এই দুটো ফোর্স ব্যালেন্স হয়ে যাবে। তো ইকুয়ালস টু এমজি। এবার মাসকে কিভাবে লিখবো? বস্তুর ভরকে লিখবো আমি বস্তুর আয়তন ইন্টু বস্তুর ঘনত্ব। তো বস্তুর আয়তন ভিএস ইন্টু ঘনত্ব হচ্ছে সিগমা ইন্টু জি। হয়ে গেল। এখান থেকে আমাকে ভিটি ক্যালকুলেট করতে হবে। তো ভিটি ইকুয়ালস টু কি লেখা যায়? এটাকে ওপাশে নিয়ে যাই, তাহলে ভিএস কমন এলো, রো সিগমা মাইনাস রো ইন্টু জি ডিভাইডেড বাই 6 পাই ইটা আর, 6 পাই ইটা। ঠিক আছে, এবার ভিএস এর জায়গায় কত বসানো যায়? যেহেতু আমরা অলরেডি প্রথমেই বলেছি এটা একটা গোলীয় বস্তু, তাই ভিএস এর জায়গায় কত বসাবো? 4/3 পাই আর কিউব। তাহলে আমার প্রান্তীয় বেগ কত চলে আসছে? ভিটি ইকুয়ালস টু, ভিএস এর জায়গায় যদি বসাই 4/3 পাই আর কিউব ইন্টু সিগমা মাইনাস রো ইন্টু জি ডিভাইডেড বাই 6 পাই ইটা আর। ঠিক আছে, আর দিয়ে একটা আর কে কেটে দিতে পারিস, তাহলে আর স্কোয়ার আসবে। তাহলে এখানে তোর ভিটির এক্সপ্রেশন চলে আসছে, দেখ 4 দিয়ে 6 এ কাট 3, এখানে 2, তাহলে 2/9, এখানে আর কিউব কেটে দিলে একটা আর স্কোয়ার, নিচে ইটা পড়ে আছে, পাই তো কেটে গেছে অলরেডি, পাই কেটে গেছে, দেখ পাই কেটে গেছে, ইন্টু সিগমা মাইনাস রো ইন্টু জি। তাহলে হয়ে গেল আমার প্রান্তীয় বেগের রাশিমালা বেরিয়ে গেল। এখান থেকে দেখতে পাচ্ছি কি প্রান্তীয় বেগ কার কার সঙ্গে সমানুপাতিক? আর স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, ইটার সাথে ব্যস্তানুপাতিক, এবং আর কার সাথে সমানুপাতিক? সমানুপাতিক কার সঙ্গে? দুটোর ঘনত্বের যে পার্থক্য তার সাথে সমানুপাতিক। ঠিক আছে, তো এটা মাথায় রাখবো আমরা কার কার সাথে রিলেটেড। এবং এই কারণেই বৃষ্টির ফোঁটা যে এত হাইট থেকে পড়ে, একদম মেঘ মানে ট্রপোস্ফিয়ার হাইট থেকে যে পড়ে,
তো প্রচন্ড হাইট থেকে পড়ছে, তাহলে ওর ভেলোসিটি কত হওয়া উচিত? যদি বায়ু না থাকতো, বায়ুর বাধা না থাকতো, তাহলে ওর ভেলোসিটি কত হওয়া উচিত ছিল? √2gh। এবার এইচ এর ভ্যালু অনেক বেশি, তাহলে ওর খুব হাই ভেলোসিটি নিয়ে মাথায় পড়তো। এই যে বৃষ্টিতে লোকজন ঘুরে বেড়ায়, আমরা এনজয় করি, পাখি পশুরা এনজয় করে বৃষ্টি, বা এই যে সিনেমায় হিরো হিরোইনরা নেচে বেড়ায় বৃষ্টিতে, বৃষ্টি মাথায় পড়তো, ফুটো হয়ে যেত। এত হাই ভেলোসিটি নিয়ে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়তো। কিন্তু এই বায়ু থাকার জন্য বায়ু কি করছে? এই সান্দ্র বল প্রয়োগ করছে, যেটা এমজি কে ব্যালেন্স করে দিচ্ছে। কার সঙ্গে মিলে? সান্দ্র বল এবং বায়ান্সি ফোর্স মানে প্লবক বল দুটো মিলে এমজি কে ব্যালেন্স করে দিচ্ছে। তাই জন্য বৃষ্টির ফোঁটা কিন্তু এই যে হাই ভেলোসিটি হয়ে যেতে পারতো, সেটা না হয়ে একটা নির্দিষ্ট ভেলোসিটিতেই কনস্ট্যান্ট হয়ে গেল, এবং সেই কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়েও মাটিতে পড়ছে। কাজেই বায়ুর বাধাটা আছে বলেই ভেলোসিটিটা আর বাড়তে পারছে না, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। তাই জন্য আমরা বৃষ্টি এনজয় করতে পারছি, হিরো হিরোইনরা নেচে বেড়াচ্ছে, আরো সবাই বৃষ্টি এনজয় করছে। লোহার ছাতা নিয়েও কাজ হতো না বিশেষ, এত জোরে বৃষ্টি পড়তো যদি বায়ু না থাকতো। তাহলে বায়ু আছে বলেই এইসব আমরা বেঁচে আছি, প্রকৃতি অদ্ভুত ভাবে সুন্দর সৃষ্টি করে দিয়েছে। নেক্সট আমরা আসি কি পৃষ্ঠটান চ্যাপ্টার। পৃষ্ঠটান চ্যাপ্টারে প্রথম যেটা বললো পৃষ্ঠটানের সংজ্ঞা কি। আমরা তরল স্তরের ওপর একটা, আচ্ছা পৃষ্ঠটান কেন অ্যারাইজ করে? পৃষ্ঠটান অ্যারাইজ করে হচ্ছে ইন্টারমলিকিউলার ফোর্স বা আন্তঃ আণবিক বলের জন্য। আন্তঃ আণবিক বলের জন্য। আন্তঃ আণবিক বল দুরকম, একটা হচ্ছে কোহেসিভ ফোর্স, আর একটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স, মানে সংশক্তি বল এবং আসঞ্চন বল। এই দুটো বলের জন্য মেনলি পৃষ্ঠটান কাজ করে, ঠিক আছে। তো এই পৃষ্ঠটানের সংজ্ঞা আমরা কিভাবে দিই? তরলের মুক্ত সারফেস বা ফ্রি সারফেস, ওপেন সারফেসের ওপর আমরা একটা লাইন, কাল্পনিক লাইন ভাববো। এই লাইনটাকে এই তরল স্তর কি করছে? পৃষ্ঠটানের প্রপার্টি কি? পৃষ্ঠটানকে অনেকে ভাবে যে এটা একটা বল, না, পৃষ্ঠটান বল নয়। পৃষ্ঠটান হচ্ছে লিকুইড বা তরলের একটা ধর্ম। এটা কখনোই বল নয়, এটা ভেক্টর কোয়ান্টিটি নয়, সিম্পল একটা স্কেলার, যেটা হচ্ছে পদার্থের বা লিকুইড, যদি স্পেসিফিক্যালি বলি লিকুইডের একটা ধর্ম। যে ধর্মের জন্য তরল চাই কি তার উপরে তার যে সারফেসটা সেটা একটা টান টান হয়ে রাখা চাদরের মতো থাকুক, ঠিক আছে, টান টান করা একটা চাদরের মতো থাকুক। অর্থাৎ ও চায় যে ও সারফেস এরিয়া যত কম হয়, ঠিক আছে, ওর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সব থেকে কমাতে চায়। সেই জন্য কি করবে? যদি আমি একটা কাল্পনিক রেখা টানি, তাহলে সেই কাল্পনিক রেখাটাকেও যেহেতু টান টান করে রাখতে চাইছে, ও এই কাল্পনিক রেখাটাকেও দুই দিকে এইভাবে টানবে, ঠিক আছে। তো যে ফোর্সটা দিয়ে টানছে, যে ফোর্সটা দিয়ে টানছে সেই ফোর্সটা ডিভাইডেড বাই, সেই ফোর্সটা ডিভাইডেড বাই ওই লেন্থটা, অর্থাৎ যত লেন্থের আমি রেখাটা নিয়েছি তার উপর মোট যে বল প্রয়োগ হচ্ছে, সেই বল বাই লেন্থ, এইটা হচ্ছে লিকুইডের পৃষ্ঠটান, যাকে আমরা এস দিয়েও লিখি, অনেক সময় টি দিয়ে লেখা হয়। তাহলে এর একক এবং মাত্রা কি হবে? এর একক এবং মাত্রা কি হবে? একক হয়ে যাবে, অনেকে ভুল করে এটাকে বলের একক লিখে দিয়ে আসে, না, বল বাই দৈর্ঘ্য, অর্থাৎ নিউটন পার মিটার, বা যদি ইয়েতে লিখি সিজিএস এ লিখি ডাইন পার সেন্টিমিটার। যদি মাত্রা লিখি, মাত্রা যদি লিখি তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল, তো এল এল কেটে গেল, হয়ে গেল এম টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার একদম, কোনো সমস্যা নেই। পৃষ্ঠটানের একটা অল্টারনেটিভ ডেফিনেশনস আছে, সেটাও আমরা পড়বো। আচ্ছা, তার আগে বুঝি যে এই যে পিন জলের ওপর ভেসে থাকে কেন, এই জিনিসটা আমরা বহুবার পড়েছি, বইতেও লেখা থাকে, একটু ভালো করে বোঝা যাক। একটা পিন, এই যে আমরা বললাম যে এই যদি আমরা একটা কাল্পনিক রেখা কল্পনা করি, তাহলে তরল কি চাইবে? তাকে টান টান করে রাখা একটা চাদরের মতো রাখতে চাইবে, অর্থাৎ যাতে এই কাল্পনিক রেখাটা ওই চাদরের ওপর স্টে করে। তো আমরা এবার কাল্পনিক রেখার জায়গায় যদি একটা পিন নিই, তো পিনের ক্ষেত্রেও তরল কি করছে দেখ, একদম এটা একদম মানে ভিডিও থেকে তোলা ছবি। কাজেই তুই দেখতে পাচ্ছিস যে একটা পিন যখন রয়েছে, সেই পিনটাকে এই তরলটা জলের ওপর ভাসছে, এটা জল কি করেছে, নিজে এইরকম ভাবে একটা কার্ভ শেপ বানিয়ে ওকে বসার জায়গা দিয়েছে, ওকে থাকার জায়গা দিয়েছে, মানে নিজের সারফেসটাকেও টান টান করে আছে। দেখবি নর্মালি আমরা যখন একটা কাপড় নিই বা চাদর নিই, তার মাঝখানে কিছু দিলে সেই জায়গাটা ঢুকে যায় এবং চাদরটা টান টান করে রাখলে ওই অবজেক্টটা ওটার উপর থেকে যায়, কিন্তু অবজেক্টের চারিদিকটা এইভাবে ঢেউ খেলানোর মতো এরকম নিচু হয়ে যায়, তাই না?
এক্স্যাক্টলি এখানেও কেউ যেন একটা বসে আছে যে এই চাদরটাকে, এই জলের ওপরের সারফেসটাকে টান টান করে ধরে আছে, তার জন্য পিনটা এরকম ঢুকে এই জায়গাটা তৈরি করেছে। এবার তাহলে সারফেস বরাবর এই ফোর্সটা পৃষ্ঠতল বরাবর স্পর্শকীয়ভাবে যে বল কাজ করবে, পৃষ্ঠতল বরাবর স্পর্শকীয়ভাবে যে বল কাজ করবে, তো পৃষ্ঠতল কিরকম, এইরকম যেহেতু ঢুকে গেছে তাই এই বরাবর একটা বল কাজ করবে এবং এই বরাবর একটা বল কাজ করবে। দেখতে পাচ্ছিস এই দু লাইন বরাবর দুটো বল কাজ করছে। আর একটু ভালোভাবে দেখাই, এইভাবে একটা বল কাজ করছে, এইভাবে একটা বল কাজ করছে, ঠিক আছে। এবং এই দুটো বলের লব্ধি কোন দিকে হবে, এই দুটো বলের লব্ধি হবে একদম ভার্টিক্যালি আপওয়ার্ড, এই দুটো বলের লব্ধি একদম ভার্টিক্যালি আপওয়ার্ড, লম্বভাবে উপরের দিকে, লম্বভাবে উপরের দিকে। এইটা হচ্ছে আমার এফ নেট, ঠিক আছে, আপ। এবং এই বলটা কি করছে, পিনের যে ওজন, পিনের যে ওজন যেটা নিচের দিকে কাজ করে ওজন অর্থাৎ এমজি, সেটাকে ব্যালেন্স করে দিচ্ছে, এমজিটাকে ব্যালেন্স করে দিচ্ছে। এবং সেই জন্যই এমজিটাকে ব্যালেন্স করে দেওয়ার জন্যই কিন্তু, এমজিটাকে ব্যালেন্স করে দেওয়ার জন্যই কিন্তু পিনটা এখানে ভেসে আছে। তাহলে আমরা কি বলবো, যে এখানে যদি আমি এরকম কোণ দেখাই, যে এই কোণটা হচ্ছে থিটা, এই দিকের কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে, ছবিতে এরকম লাগলো, এটা অ্যাকচুয়ালি সিমেট্রিক, ঠিক আছে, থিটা। তাহলে এই দিকে ফোর্স হচ্ছে আমার এফ, এই দিকে ফোর্স হচ্ছে এফ, তো এফ নেট কত হয়ে যাবে, এখানে এফ নেট হয়ে যাবে, দেখ এফ এর কস থিটা, এফ এর থিটা রিলেটেড কম্পোনেন্ট, এফ এর থিটা রিলেটেড কম্পোনেন্ট মানে এফ কস থিটা, আর এই দিকেও থিটা রিলেটেড কম্পোনেন্ট, তো এফ কস থিটা, তার মানে এটা হয়ে গেল বেসিক্যালি 2f cos থিটা। তাহলে 2f cos থিটা এমজি কে ব্যালেন্স করবে। তাহলে পিনটি ভেসে থাকার শর্ত, পিনটি ভেসে থাকবে, পিনটি ভেসে থাকবে যদি, যদি 2f cos থিটা ইকুয়ালস টু এমজি হয়, 2f cos থিটা ইকুয়ালস টু এমজি হয়। এখন স্যার এফ এর মান কত, তুই বলবি স্যার এফ ইকুয়াল টু, তো আমরা অলরেডি পেলাম যে টি ইন্টু এল, এই দেখ এফ বাই এল ইকুয়ালস টু টি, তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি এফ ইকুয়ালস টু টি ইন্টু এল, মানে টি হচ্ছে লিকুইডের সারফেস টেনশন বা পৃষ্ঠটান, এবং এল হচ্ছে কতটা লেন্থ জুড়ে ফোর্সটা কাজ করছে, কতটা লেন্থ জুড়ে, এখানে যেরকম ফুল লেন্থ জুড়ে ফোর্সটা কাজ করছে, তাহলে আমাদের ফুল লেন্থ এখানে নেওয়া উচিত। সিমিলারলি এখানে যে ফোর্সটা কাজ করছে সেটা শুধু এখানে না, সেটা তো শুধুমাত্র এখানে না, এখানেও কাজ করছে, এখানেও কাজ করছে, এখানেও কাজ করছে, এখানেও কাজ করছে, তো প্রত্যেকটা জায়গায় কাজ করছে। অর্থাৎ গোটা পিনের যে লেন্থ, গোটা পিনের যে লেন্থ, সেই পুরো লেন্থটা জুড়ে ফোর্স কাজ করছে, সেই লেন্থটা জুড়ে ফোর্স কাজ করছে। এবং সেই জন্যই আমরা বলতে পারি যে এফ এর জায়গায় কত লিখবো এখন, তাহলে এফ এর জায়গায় লিখবো টি ইন্টু এল, এফ এর জায়গায় লিখবো টি ইন্টু এল কস থিটা ইকুয়াল টু এমজি, ঠিক আছে। এখান থেকে কি আমি টি এর ভ্যালু বার করতে পারি, হ্যাঁ এক্সপেরিমেন্টালি বার করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের এখানে জিজ্ঞেস করে যে সর্বোচ্চ কত ভরের, সর্বোচ্চ কত ভরের পিন হলে তবে এইটা ভেসে রাখা সম্ভব, ভাসিয়ে রাখা সম্ভব। তো আমরা যদি ধরে নিই যে এমটাকে ম্যাক্সিমাম করতে হবে, এম ম্যাক্সিমাম কত সেটা বার করতে হবে, কত সর্বোচ্চ ভরের পিনকে ভাসিয়ে রাখা যাবে এইভাবে। তো এম ম্যাক্সিমাম হলে দেখ কে ম্যাক্সিমাম হতে পারে, পিনের তো দৈর্ঘ্য পাল্টাচ্ছে না, পিনের দৈর্ঘ্য পাল্টাচ্ছে না, টি পাল্টাচ্ছে না, লিকুইডের ধর্ম, তাহলে কস থিটা পাল্টাবে, তাহলে কস থিটাকেও ম্যাক্সিমাম হতে হবে। এম ম্যাক্স হলে কস থিটাকে ম্যাক্সিমাম হতে হবে। কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত, বলবি স্যার 1, কস থিটা ম্যাক্সিমাম 1, তাহলে থিটা ইকুয়ালস টু হয়ে যাবে 0 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু হয়ে যাবে 0 ডিগ্রি। তার মানে ফোর্সটা এখন কিরকম ভাবে কাজ করবে বা সারফেসটা কিরকম হয়ে যাবে, সারফেসটা এক্স্যাক্টলি এরকম হয়ে যাবে, এইভাবে পিনটা থাকবে, মানে সারফেসটা আগে ছিল এইরকম, এইরকম ছিল সারফেসটা, এইভাবে একটা অ্যাঙ্গেলে বল কাজ করছিল, থিটা, থিটা অ্যাঙ্গেলে বল কাজ করছিল। বাট এখন আমি যদি সর্বোচ্চ ভর দিই তাহলে এ পুরো সারফেসটা দেখতে এইরকম হয়ে যাবে, এবং এইভাবে স্পর্শতল বরাবর দুটো ফোর্স কাজ করবে, এফ এফ এবং নিচের দিকে এমজি, ব্যালেন্স হয়ে গিয়ে তাহলে 2f ইকুয়ালস টু এমজি হবে। দেখ এক্স্যাক্টলি তাই আমরা পাবো, থিটা যদি 0 ডিগ্রি হয়, কস থিটা 1 হয়, তাহলে
2TL ইকুয়ালস টু এম ম্যাক্স ইন্টু জি। তাহলে এখান থেকে এম ম্যাক্স পেয়ে যাচ্ছিস তুই, এম ম্যাক্স ইকুয়ালস টু 2TL বাই জি। তাহলে সর্বোচ্চ এত ভরের পিনকে তুই বাসিয়ে রাখতে পারিস। হয়ে গেল। নেক্সট আমরা চলে যাই। দেখাও যে প্রতি একক ক্ষেত্রফলে পৃষ্ঠ শক্তি সংখ্যাগতভাবে তরলের পৃষ্ঠটানের সঙ্গে সমান। খুব ইম্পর্টেন্ট একটা প্রুফ। ধরা যাক একটা ফ্রেম আছে, আয়তকার একটা ফ্রেম, রেক্টাঙ্গুলার ফ্রেম, যেটা ওই মেলায় ইয়ে করে না, ওই সাবান জলে চুবিয়ে ফু দিলে বাবলস হয়, বুলবুল হয়। তো ওই রকমই একটা, ওটাও তো এরকম গোল শেপ পাওয়া যায়, এরকম একটা ডান্ডা থাকে, এর মাথায় একটা গোল শেপ পাওয়া যায়। বাট এটা না, এখানে আমরা নিয়েছি কি একটা রেক্টাঙ্গুলার শেপ নিয়েছি, যার এই লেন্থটা হচ্ছে এল, যার এই লেন্থটা হচ্ছে এল। ঠিক আছে, তো তাকে সাবান জলে চুবিয়েছি, এরকম একটা লেয়ার তৈরি হয়েছে, একটা থিন লিকুইড লেয়ার তৈরি হয়েছে, এরকম সাবান জলের তৈরি হয়, লিকুইড লেয়ার তৈরি হয়েছে। এবার তরল সবসময় কি চায়? তরল সবসময় চায় তার সারফেস এরিয়া কমাতে। কিন্তু আমি কি করলাম, আমি একটা ফোর্স দিলাম, দিয়ে ওকে এই সারফেসটাকে, এই যে এই পি কিউটা হচ্ছে মুভেবল রড, এটাকে মুভ করানো যায়, এটা হচ্ছে মুভেবল। ঠিক আছে, এটাকে মুভ করানো যায় বা সরানো যায়। তো আমি এটাকে কি করলাম, সরিয়ে আনলাম পিকিউটাকে সরিয়ে এনে পি ড্যাশ কিউ ড্যাশ অবস্থানে রাখলাম। যখনই রাখলাম লিকুইডের সারফেস এরিয়া তাহলে বেড়ে গেল। তাহলে পি কিউ রডকে, পি কিউ রডকে পি ড্যাশ কিউ ড্যাশ অবস্থানে নিয়ে গেলে, অবস্থানে নিয়ে গেলে স্বরের, মানে যে স্তরটা তৈরি হয়েছে সেই স্বরের ক্ষেত্রফল বৃদ্ধি, কতটা ক্ষেত্রফল বৃদ্ধি হলো, কতটা ক্ষেত্রফল বৃদ্ধি হলো, ক্ষেত্রফল বৃদ্ধি ডেল্টা এ ইকুয়ালস টু কত হবে, এতটা জায়গার ক্ষেত্রফল বেড়ে গেছে, দেখ এতটা জায়গার ক্ষেত্রফল বেড়ে গেছে, সেটা কত হবে, এল ইন্টু ডিএক্স। আমি যদি ডিএক্স লেন্থ সরাই তাহলে এল ইন্টু ডিএক্স, এল ইন্টু ডিএক্স। ঠিক আছে, এল ইন্টু ডিএক্স। এবার বা ডি এ করে দে, ছোট এরিয়া চেঞ্জ, এল ইন্টু ডিএক্স। ঠিক আছে, এবার এটা করার জন্য আমাকে কি করতে হয়েছে, সারফেস টেনশনের এগেইনস্টে লড়তে হয়েছে। কারণ সারফেস টেনশন চাইছে সবসময়, বা পৃষ্ঠটান চাইছে সারফেস এরিয়া ছোট থাকুক, আমি তার বিরুদ্ধে গিয়ে কাজ করেছি। তার মানে সুতরাং পৃষ্ঠটানের বিরুদ্ধে আমায় কিছু কার্য করতে হয়েছে, পৃষ্ঠটানের বিরুদ্ধে কার্য, কত কার্য হয়েছে, পৃষ্ঠটানের বিরুদ্ধে কার্য, সেটাকে বলছি ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ফোর্স লিখি এফ ড্যাশ ইন্টু ডিসপ্লেসমেন্ট, সরণ কতটা হয়েছে, ডিএক্স, সরণ হয়েছে ডিএক্স, এই যে ডিএক্স পরিমাণ আমি সরিয়েছি। তাহলে আচ্ছা, এবার দেখ ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়ালস টু এফ ড্যাশকে আমি কি লিখতে পারি, তো স্যার এফ ড্যাশ হচ্ছে সারফেস টেনশনের জন্য বা পৃষ্ঠটানের জন্য তরল যে বল প্রয়োগ করে বাধা দিচ্ছিল তার সমান হবে। কারণ তরল চাইছে ওটাকে গুটিয়ে নিয়ে আসতে, আর আমি চাইছি ওটাকে এগিয়ে নিয়ে যেতে। তাহলে আমায় কি করতে হবে, তরলের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হবে। তরল যা বাধা দিচ্ছে আমাকে মিনিমাম তার সমান ফোর্স দিতে হবে, বা তার থেকে বেশি দিতে হবে। আমি যদি সমান ফোর্স দিই, অর্থাৎ এটাকে এফ ডিএক্স লিখি, তাতে আপত্তি করবি না নিশ্চয়ই। এবার এফ এর ভ্যালু কত, তুই বলি স্যার এফ এর ভ্যালু হচ্ছে টি ইন্টু এল। কতটা লেন্থ জুড়ে ফোর্সটা কাজ করছে, ফোর্সটা এখানেও কাজ করছে, ফোর্সটা এখানেও কাজ করছে, এখানেও কাজ করছে, এখানেও কাজ, মানে পুরো রডটাকেই তো টেনে আনার চেষ্টা করছে। তাহলে পুরো রডের যে লেন্থ সেটা, অর্থাৎ এল লেন্থ, এই যে এইটুকু লেন্থ এল। ঠিক আছে, তো এল লেন্থ জুড়ে এই ফোর্সটা কাজ করছে, তাহলে টি ইন্টু এল ইন্টু ডিএক্স। স্যার একটা গোলমাল হয়ে গেল, আপনি তো শুধু এই দিকের সারফেসটাকে দেখতে পাচ্ছেন বলে এই দিকের ফোর্সটাকে দিলেন, কিন্তু এর পেছনের দিকে যে সারফেসটা আছে, মানে হাতের মতো, হাতের এই দিকটাকে আমি দেখতে পাচ্ছি বলে এই দিকে নিচ্ছি, পেছন দিকটার কি হবে, পেছন দিকেও তো বল কাজ করে পেছন দিকটাকে কমাতে চাইছে। কারণ যতগুলো মুক্ত তল, প্রত্যেকটা মুক্ত তলেই কিন্তু এই পৃষ্ঠটান জনিত বল কাজ করবে, এবং দুই দিকের সারফেসকে, মানে আপার সারফেসকেও টানবে, লোয়ার সারফেসকেও টানার চেষ্টা করবে। তাহলে এই দিকের সারফেস যেটা আমাদের দিকে আছে সেটাকেও টানছে, পেছনের দিকে যেটা আছে সেটাকেও টানছে, তাহলে 2 ইন্টু টিএল হবে। ঠিক আছে, 2 ইন্টু টিএল হলো। এবার দেখ তো এল ইন্টু ডিএক্স কি, স্যার এল ইন্টু ডিএক্স তো ক্ষেত্রফল, তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স সেটা হয়ে যাচ্ছে কত,
2t ইন্টু dA। তাহলে এই যে কৃতকার্য এটা সিস্টেমের স্থিতিশক্তিকে বাড়িয়ে দেবে, সুতরাং স্থিতিশক্তির বৃদ্ধি ইকুয়ালস টু ডাব্লিউ এক্সটার্নাল ইকুয়াল টু 2t dA। সুতরাং একক ক্ষেত্রফলে স্থিতিশক্তির বৃদ্ধি, একক ক্ষেত্রফলে স্থিতিশক্তির বৃদ্ধি, এই একক ক্ষেত্রফলে স্থিতিশক্তি এটাকেই আমরা কি বলি, পৃষ্ঠ শক্তি বলি, কারণ এটা পৃষ্ঠ তলের উপর ডিপেন্ড করছে, তাই পৃষ্ঠ শক্তি বলি। ইকুয়ালস টু কি হয়ে যাবে, ইকুয়ালস টু হয়ে যাবে ডাব্লিউ এক্সটার্নাল, মানে এটাই তো একক, এটাই তো পৃষ্ঠ কি বলে স্থিতিশক্তির সমান, আর একক ক্ষেত্রফল মানে ডিএ দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হয়ে গেল 2 ইন্টু টি। তো খেয়াল কর এই যে পৃষ্ঠ শক্তি সেটা কার সমান হলো, পৃষ্ঠ শক্তি সেটা কার সমান হলো 2t। এবার 2টা কেন এসেছিল, যেহেতু নাম্বার অফ সারফেস 2 আছে, তাই নাম্বার অফ ওপেন সারফেস, মুক্ত তল, কতগুলো মুক্ত তল আছে, দুটো আছে বলে 2 এসছে, যদি একটা থাকতো তাহলে একটাই আসতো, মানে 1 আসতো এখানে, তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠ শক্তি ইজ ইকুয়াল টু কি হতো, ডিরেক্টলি সারফেস টেনশনের সমান হতো, যেটা আমাদের প্রুফ করতে দিচ্ছে। ঠিক আছে, একক ক্ষেত্রফলের বৃদ্ধিতে পৃষ্ঠ শক্তি কি হতো, ডিরেক্টলি সারফেস টেনশনের সমান হতো। কারণ এই 2টা কেন এসছে, তুই বলি না স্যার সারফেস টেনশনের ডাবল এসছে, 2টা কেন এসছে, নাম্বার অফ সারফেস দুটো আছে বলে, এদিকে একটা এদিকে একটা, যদি একটা থাকতো তাহলে ডিরেক্টলি টি এর সমান আসতো। ঠিক আছে, আশা করি বোঝা গেছে ব্যাপারটা। চলো, তো আমরা দেখলাম যে ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে সারফেস টেনশনের এগেইনস্টে গিয়ে আমাকে কার্য করতে হয়। তাহলে যদি বলি আমি আর ব্যাসার্ধের ছোট ফোঁটা থেকে R2 ব্যাসার্ধের বড় ফোঁটা তৈরি করতে হবে, মানে একটা ফোঁটা আছে জলের ফোঁটা, ঠিক আছে, জলের ফোঁটা আছে, যা ফোঁটা বা ড্রপ, ফোঁটা বা ড্রপ। ড্রপ মানে কি, সবসময় মাথায় রাখবি, ড্রপ মানে হচ্ছে ধর এইটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে ভেতরে লিকুইড, ভেতরে আছে কি লিকুইড, বাইরে আছে এয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে ড্রপ, এইটা হচ্ছে ড্রপ, অর্থাৎ এর বাইরের সারফেসটা ওপেন টু এয়ার, বায়ুতে মুক্ত আছে, বাইরের সারফেসটা বায়ুতে মুক্ত আছে, তার মানে এর কটা সারফেস, দুটো না একটা, এর একটা সারফেস, কারণ ভেতরটায় তো পুরো তরল, বায়ুতে মুক্ত কোনটা, একটা, বাইরেরটা, তাহলে এর সারফেস হচ্ছে 1, ওপেন টু এয়ার সারফেসের সংখ্যা হচ্ছে 1, তাই জন্য যখনই আমরা টি লিখবো আমরা 1 গুণ করে লিখবো। ঠিক আছে, আর যদি বুদবুদ হয়, যদি বুদবুদ হয়, বুদবুদ মানে কি, বুদবুদ মানে হচ্ছে বাবলস, তো বাবলস এর ক্ষেত্রে কি হয়, বাবলস এর ক্ষেত্রেও গোল শেপ, বাট খেয়াল রাখবি বাবলস এর ক্ষেত্রে শুধু এই শর্টটা থাকে, ঠিক আছে, শুধু এই আস্তরণটা থাকে, ভেতরেও এয়ার থাকে বাইরেও এয়ার থাকে, অর্থাৎ এর কিন্তু দুটো সারফেস এয়ারে এক্সপোজড, বাইরের সারফেসটা আবার ভেতরের সারফেসটাও, দুটো সারফেস এয়ারে এক্সপোজড, তাই 2 অলওয়েজ মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, বুদবুদের ক্ষেত্রে 2 মাল্টিপ্লাই হবে, এটা হচ্ছে সাবানের বুদবুদ, ঠিক আছে, সাবানের বুদবুদ। আর যদি বলে বায়ু বুদবুদ, বায়ু বুদবুদ সেটা তৈরি হয় সাধারণত কোনো তরলের মধ্যে, আমরা ধরে নিচ্ছি জলের মধ্যে, তো জলের মধ্যে যদি বায়ু বুদবুদ তৈরি হয়, যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তারা দেখতে পারে, ঠিক আছে, বায়ু বুদবুদ, এবার ধর কোল্ড ড্রিঙ্কস এর বোতলে যে বাবলস গুলো বেরোয় না বুম বুম করে, বুটকি খুললেই, তো বাবলস এর ক্ষেত্রে, এই বায়ু বুদবুদের ক্ষেত্রে এয়ার বাবল, তার ক্ষেত্রে কি হয়, এয়ার বাবলের ক্ষেত্রে ভেতরে থাকে এয়ার আর বাইরে থাকে লিকুইড, বাইরে থাকে লিকুইড, বাইরে থাকে লিকুইড, তার মানে এর কটা সারফেস এয়ার এক্সপোজড, অনলি একটা সারফেস এয়ার এক্সপোজড, তাহলে 1 ইনটু মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, 1 মাল্টিপ্লাই হবে, সিম্পল, একদম সিম্পল। তাহলে তোর কি বলছে, R1 ব্যাসার্ধের ছোট ফোঁটা থেকে R2 ব্যাসার্ধের বড় ফোঁটা তৈরি করতে কৃতকার্য, আমরা অলরেডি দেখলাম W ইকুয়ালস টু T ইনটু ডেল্টা, এই দেখ W বাই এরিয়া, সেটা হচ্ছে T এর সমান,
তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে, টি ইন্টু চেঞ্জ ইন এরিয়া, টি ইন্টু চেঞ্জ ইন এরিয়া, তাহলে টি ইন্টু চেঞ্জ ইন এরিয়া। এবার এরিয়াটা কত লিখবো, প্রথমে আমার কাছে ছিল R1 ব্যাসার্ধের ফোঁটা, তার থেকে তৈরি হলো R2 ব্যাসার্ধের ফোঁটা। ফোঁটার এরিয়া কত হয়, স্ফেরিক্যাল হয়, গোলক হয়, গোলক, তাহলে 4 পাই আর স্কয়ার ফর্মুলা, তাহলে ফাইনাল এরিয়া 4 পাই R2 স্কয়ার মাইনাস ইনিশিয়াল এরিয়া প্রাথমিক ক্ষেত্রফল 4 পাই R1 স্কয়ার। 4 পাই কমন বেরিয়ে গেল, টি। আচ্ছা এখানে দেখ তো কি ছিল, ফোঁটা ছিল, ফোঁটা, ফোঁটা মানে কটা সারফেস, একটা সারফেস, তাহলে 1 গুণ হবে, তাই 1 গুণ হয়েছে, দেখ টি এর আগে কোনো 2 নেই, তাহলে 4 পাই বাইরে এলো, 4 পাই টি R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার, ডাইরেক্ট এই ফর্মুলার উপর কোশ্চেন আসে। R1 ব্যাসার্ধের ছোট বুদবুদ থেকে, বুদবুদ বলেছে কটা সারফেস আসবে, তাহলে দুটো, দেখ 2 মাল্টিপ্লাই হয়েছে আলাদা করে। কনসেপ্টটা কি, W ইকুয়ালস টু টি ইনটু ডেল্টা এ, মানে এরিয়ার পরিবর্তন ইনটু সারফেস টেনশন, এরিয়ার পরিবর্তন, বড়টার এরিয়া মাইনাস ছোটটার এরিয়া, ঠিক আছে। 4 পাই বাইরে এলো, টি এর সঙ্গে গুণ হলো, 4 ইনটু 2 মানে 8 পাই টি R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। নেক্সট, ওয়ার্ক ডান ইন ফরমেশন অফ এ ড্রপ, মানে ড্রপ তৈরি করব, ফরমেশন মানে কি তৈরি করব, তৈরি করব, তৈরি করব, তৈরি করব, তৈরি করা, ঠিক আছে। তার মানে কি একটা ড্রপ আমাকে বানাতে হবে, আগে কিছু ছিল না, আগে কিচ্ছু ছিল না, তো কিচ্ছু ছিল না যখন, তারপর তাহলে ফাইনাল এরিয়া কত হবে, 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার মাইনাস 0, ভাই এরিয়ার পরিবর্তন কত, 4 পাই আর স্কয়ার মাইনাস 0, কারণ ইনিশিয়ালি কোনো এরিয়া ছিলই না, ফাইনালি এরিয়া হলো, তাহলে 4 পাই আর স্কয়ার ইনটু টি, এবং বলেছে যেহেতু দেখ ড্রপ, ড্রপ বা ফোঁটা, ড্রপ বা ফোঁটা, তাই জন্য টি শুধু আছে, কোনো 2 মাল্টিপ্লাই হয়নি। এবার যদি আমি বাবল ক্রিয়েট করতে চাই, সোপ বাবল ক্রিয়েট করতে চাই, তাহলে তুই যখন এরকম চুবিয়ে ফু দিচ্ছিস, সোপ বাবল ক্রিয়েট করছিস, তোর কত কৃতকার্য হচ্ছে, টি ইনটু ডেল্টায়। আবার এবার ডেল্টায় যখন লিখবো কি, দুটো সারফেস বাবলের ক্ষেত্রে 2 মাল্টিপ্লাই হলো, এবং 4 পাই আর স্কয়ার, 4 পাই ইন্টু আর স্কয়ার মাইনাস 0, কারণ ইনিশিয়াল এরিয়া কিছুই ছিল না, ডেল্টা এ বাই ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ইনিশিয়াল কিছুই ছিল না, ছিলই না বাবলটা, পরে তৈরি হলো, তো 4 পাই আর স্কয়ার মাইনাস 0, 4টা 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে 8 পাই আর স্কয়ার টি, ডান হয়ে গেল। এই ফর্মুলাগুলোর উপর ডাইরেক্ট প্রশ্ন নিউমেরিক্যাল আসতে পারে। এবার ধর বলছি আমি একটা বড় গোলক ভেঙে গিয়ে অনেকগুলো ছোট গোলকে পরিণত হলো, এন খানা ছোট গোলকে পরিণত হলো, তো আমাকে জানতে চাইবে যে এক্ষেত্রে কত কৃতকার্য করতে হবে, উষ্ণতা বাড়বে না কমবে, এটসেট্রা, এইসব জিনিসগুলো জানতে চাইবে। তো কিভাবে করব, যখন মনে রাখবি সবসময়, যখন একটা বড় গোলক ভেঙে ছোট গোলকে পরিণত হচ্ছে, আয়তন অলওয়েজ সেম থাকবে, আয়তন সংরক্ষণ থেকে পাই, আয়তন সংরক্ষণ থেকে পাই, ভলিউম কনজারভেশন হবে, আয়তন সংরক্ষণ থেকে পাই, আয়তন সংরক্ষণ থেকে পাই, আগে যা আয়তন ছিল অর্থাৎ বড় ফোঁটাটার যা আয়তন ছিল, এটা হচ্ছে একটা জলের ফোঁটা ধর, ঠিক আছে, এটা তো জলের ফোঁটা, তো বড় ফোঁটার আয়তন কত ছিল, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, বড় ফোঁটার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, আর ছোটগুলোর মোট আয়তন কত হবে, ছোটগুলোর এক একটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর করে, তাহলে 4/3 পাই স্মল আর কিউব, এন খানা যেহেতু রয়েছে তাই এন ইন্টু এটা হয়ে গেল। এখান থেকে আমি ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে রিলেশন পাচ্ছি, হ্যাঁ স্যার পাচ্ছি, n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর, এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এবার সুতরাং ক্ষেত্রফলের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন, আচ্ছা ক্ষেত্রফল বাড়বে না কমবে, যখন মাথায় রাখবি বড় ড্রপ যখন ভেঙে অনেকগুলো ছোট ড্রপে কনভার্ট হবে তখন ক্ষেত্রফল বাড়বে। খুব অদ্ভুত শোনায় না, বড় থেকে ছোট হচ্ছে ক্ষেত্রফল বাড়ছে, তো ভেবে দেখ, ধর আগে তুই এইরকম একটা ড্রপ নিয়েছিস, ঠিক আছে, তুই কোন কোন এরিয়া কাউন্ট করছিলি, শুধু বাইরের এরিয়াটা, ঠিক আছে, কিন্তু এর মধ্যে থেকে এই ড্রপ, এই ড্রপ, এই ড্রপ, এইগুলো তো অলরেডি ভেতরেই ছিল, ভাব যখন ড্রপটা বড় ড্রপটা ভেঙে যাবে তখন এই ভেতরের ড্রপগুলো আলাদা আলাদা হয়ে বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে, ভালো করে বোঝ। যখন এবার ড্রপটা ভেঙে গেল, তাহলে দেখ যখন তুই বড়টার কাউন্ট করছিস তখন কি তুই এদের কাউন্ট করছিস না, তখন তুই কাউন্ট করছিস জাস্ট এই এরিয়াটা, এই এরিয়াটাকে তুই কাউন্ট করছিস, বাইরের এরিয়াটা, ঠিক আছে। কিন্তু যখন এইগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা হয়ে বেরিয়ে এলো, এইগুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা হয়ে বেরিয়ে আসছে, তখন তখন তুই কি করছিস বেসিক্যালি, তখন তুই কি করছিস, তখন তুই প্রত্যেকটার এরিয়া কাউন্ট করছিস, এইটা, এটা, এটা, কি বলি স্যার এটা তো এইটার মধ্যেও কাউন্ট হতে পারতো, পারতো না, কেন বলতো, যখন ধর এটা এইখানে ছিল, ধর এইটাই যখন এখানে ছিল তখন এই ড্রপটা যখন এখানে ছিল
তখন এই ড্রপটার কাউন্টের মধ্যে কোনটুকু পার্ট আসছিল, কাউন্টের মধ্যে পার্ট আসছিল শুধু এইটুকু পার্ট শুধু তোর কাউন্টের মধ্যে আসছে, কারণ তুই সাইডটা কাউন্ট করেছিস, তোর ভেতরটা কাউন্ট করিসনি। কাজে এইটুকু পার্ট তোর কাউন্টের মধ্যে আসছিল, কিন্তু যখন এটা বাইরে বেরিয়ে এসছে তখন শুধু আর এইটুকু পার্ট কাউন্ট হচ্ছে না, গোটা এরিয়াটাই কাউন্ট হচ্ছে। যেরকম যারা ভেতরে ছিল, ধর এই ড্রপটার কোনো এরিয়াই কাউন্ট হচ্ছে না, যখন ভেতরে রয়েছে তখন কোনো এরিয়া কাউন্ট হচ্ছে না, কিন্তু এটা যখনই বাইরে আসবে তখন তো এর এরিয়াও কাউন্ট হবে। অর্থাৎ আমি এরকম বলছি না যে এক একটার এরিয়া বড় না, এদের যে সম্মিলিত এরিয়া, কম্বাইন্ড এরিয়া, প্রত্যেকটার এরিয়া যোগ করে করে যেটা হবে সেটা ডেফিনেটলি এটার থেকে বড় হবে। ঠিক আছে, ডেফিনেটলি এটার থেকে বড় হবে। তাহলে তাই জন্য আমরা বলবো যে সবসময় যখন মাথায় রাখবি বড় ড্রপ ভেঙে ছোট ড্রপে কনভার্ট হবে, কম্বাইন্ড এরিয়াটা বড় হবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি, ক্ষেত্রফলের বৃদ্ধি, ক্ষেত্রফলের বৃদ্ধি কত হবে? ফাইনাল এরিয়া মাইনাস ইনিশিয়াল এরিয়া, এটাই আমার ডেল্টায়। তো ডেল্টায় কত হচ্ছে? ডেল্টা ইকুয়ালস টু এফ, ফাইনাল এরিয়া হচ্ছে এন খানা 4 পাই স্মল আর স্কয়ার, এক একটার জন্য 4 পাই আর স্কয়ার, এন খানার জন্য 4 এন ইনটু 4 পাই আর স্কয়ার, মাইনাস বড়টার এরিয়া কত ছিল? 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। ঠিক আছে, হলো? আচ্ছা, তাহলে সুতরাং কৃতকার্য এটা করতে, কৃতকার্য কত হবে? W external equals to সারফেস টেনশন ইনটু ডেল্টা। স্যার এটা তো ড্রপ, কাজেই দুটো সারফেসের কোনো ব্যাপার নেই, একটাই সারফেস, তাহলে 1 গুণ হলো ইকুয়ালস টু টি ইনটু, কি কমন যায় দেখতো, 4 পাই আর স্কয়ার যদি কমন নিই, 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার কমন নিই, পড়ে থাকছে কি n ইনটু 4 পাই বেরিয়ে গেছে, তাহলে আর স্কয়ার বাই আর স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, আর স্কয়ার বাই আর স্কয়ার মাইনাস 1 টি ইনটু 4 পাই আর স্কয়ার। এন এর জায়গায় কত লিখতে পারি দেখ এইখান থেকে, বা একটা কাজ কর, আর বাই আর বার কর এখান থেকে, আর বা স্মল আর বাই ক্যাপিটাল আর, যা হোক, স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু এন এর পাওয়ার মাইনাস 1/3, তাই তো? এন এর পাওয়ার মাইনাস 1/3, এটা স্কোয়ার রয়েছে দেখ এখানে, তাহলে কি হয়ে যাবে? এন এর পাওয়ার মাইনাস 2/3 মাইনাস 1 ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার ইন্টু টি, এন এর পাওয়ার কত হচ্ছে তাহলে 1 মাইনাস 2/3, তার মানে 1/3 মাইনাস 1। তাহলে এই ফর্মুলা থেকে তুই অঙ্ক করতে পারবি, এইটাই হচ্ছে তোর কৃতকার্য। যখন একটা বড় ড্রপ, বড় ফোঁটা ভেঙে অনেকগুলো এন খানা ছোট ফোঁটায় কনভার্ট হয়, তখন কৃতকার্য কত হয়? এইটা হয় কৃতকার্য, ইজিলি বার করতে পারবি। বেশ, নেক্সট কি? অতিরিক্ত চাপের রাশিমালা। তো একটা অতিরিক্ত চাপ কেন হয় দেখ, একটা যখন আমি যদি আমার হাতটা বলি, আমার হাতের এই দিকে যা চাপ এই দিকেও যদি সেম চাপ হয়, মানে এই দিক থেকে যা চাপ আসছে এই দিক থেকেও যদি সেম চাপ আসে, তাহলে আমার হাতটা একদম সোজা থাকে। কিন্তু আমি যদি বলি এই দিক থেকে আমি বেশি চাপ দিচ্ছি, তাহলে হাতটা কিরকম হবে দেখতো, ফিল কর, ফিল কর, বেশি চাপ দিচ্ছি এই, তাই না? তাহলে এই দিকটা ঢুকে গেল, তাহলে যে দিকটা ঢুকে যাচ্ছে অর্থাৎ অবতল দিকটায়, অবতল দিকটায় চাপ বেশি বলেই তো ঢুকে গেছে। আবার দেখ এই অবতল দিকটায় চাপ বেশি বলে এটা ঢুকে গেছে, তাহলে উত্তল দিকে চাপ কম, অবতল দিকে চাপ বেশি, তাহলে যে কোনো ড্রপ বা বাবলের ক্ষেত্রে উত্তল দিক কোনটা? বাইরের দিক। অবতল দিক কোনটা? ভেতরের দিক। তার মানে ভেতরের দিকে চাপ বেশি, ভেতরের দিকে চাপ বেশি বাইরের থেকে, এই বাইরের থেকে যতটা বেশি চাপ ভেতরে আছে সেটাকে আমরা বলি অতিরিক্ত বা এক্সেস প্রেসার বা অতিরিক্ত চাপ। অতিরিক্ত মানে কি? বেশি, কতটা বেশি? বাইরের থেকে ভেতরের চাপ বেশি, যতটা বেশি সেটাকে আমরা বলবো অতিরিক্ত চাপ। বোঝা গেল কি ব্যাপারটা? তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই গুলোটা, এই একটা ধর ড্রপ রয়েছে, ঠিক আছে, এই ড্রপটার প্রাথমিক রেডিয়াস বা প্রাথমিক ব্যাসার্ধ ছিল আর, অর্থাৎ এই প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল? ফোঁটার প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 পাই আর স্কয়ার। প্রাথমিক ব্যাসার্ধ আর ছিল 4 পাই আর স্কয়ার, এর মধ্যে অতিরিক্ত চাপ, ফোঁটার মধ্যে অতিরিক্ত চাপ, ফোঁটার মধ্যে অতিরিক্ত
চাপ ইকুয়ালস টু ধরলাম আমি স্মল পি, ঠিক আছে, স্মল। তাহলে এই অতিরিক্ত চাপটা ভেতরে যেহেতু রয়েছে, তাহলে ভেতরের চাপ কত, পি ইন ইকুয়ালস টু বাইরের চাপ প্লাস পি নট, বা বাইরের চাপ প্লাস পি, লিখতেই পারি। বাইরের চাপ যা তার থেকে পি বেশি, এক্সেস প্রেসার বা অতিরিক্ত চাপ কতটা আছে, পি আছে। তো এই অতিরিক্ত যেটা সেটা কি করবে, ওটাকে বাইরের দিকে ঠেলার চেষ্টা করবে। অতিরিক্ত চাপ যেটা সেটাকে বাইরের দিকে ঠেলার চেষ্টা করবে, হ্যাঁ কি না, বাইরের দিকে ঠেলার চেষ্টা করবে। তো যেই বাইরের দিকে ঠেলবে এর আয়তন বাড়তে চাইবে। তো ধরলাম আমি এটা বাইরের দিকে ঠেলার জন্য এর ব্যাসার্ধটা ডেল্টা আর পরিমাণ বেড়ে গেল, ঠিক আছে। এই অতিরিক্ত চাপের জন্য, এই অতিরিক্ত চাপের জন্য ব্যাসার্ধ বৃদ্ধি, খুব কমই হবে, বিরাট কিছু বড় হবে, একদমই ছোট্ট খুব অল্প একটু বৃদ্ধি হলো। সুতরাং চাপটা কত আছে, এক্সেস প্রেসারটা কত আছে দেখতো। আচ্ছা যদি আমি বলি কৃতকার্য কত, কৃতকার্য এক্ষেত্রে অতিরিক্ত চাপ দ্বারা কৃতকার্য, তো কৃতকার্য আমরা জানি কি, বল যেটা ভেতরে থেকে বাইরের দিকে ঠেলছে ইনটু সরণ কতটা হয়েছে, সরণ হয়েছে ডেল্টা আর। ডেল্টা আর পরিমাণই তো সরেছে ভাই, তুই যে কোনো একটা এলিমেন্ট ধর এইটুকু একটা এলিমেন্ট নিয়ে সেটাও ডেল্টা আর সরে এখানে চলে এসছে। তুই এখানে একটা ডেল্টা আর এখানে একটা ছোট্ট এলিমেন্ট নেই, সেটাও ধাক্কা খেয়ে এইখানে সরে এসছে, তাই না আলটিমেটলি। তাহলে প্রত্যেকটা ছোট ছোট এলিমেন্টের সরণ হয়েছে ডেল্টা আর করে। আবার ইনসাইডে যে ফোর্স সেটাকে আমি কিভাবে লিখতে পারি, এক্সেস প্রেসার ইনটু এরিয়া, তাই তো। প্রেসার ইকুয়াল টু কি, প্রেসার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্স ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া, এরিয়া কত 4πr² ইনটু ডেল্টা। আবার এটা আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার যেহেতু দেখ এর ক্ষেত্রফল বেড়েছে, তার মানে সারফেস টেনশনের সঙ্গেও একে লড়তে হয়েছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কৃতকার্য আমরা যদি সারফেস টেনশন থেকে আনতে যাই, ক্ষেত্রফল বৃদ্ধির জন্য পৃষ্ঠটানের বিরুদ্ধে কৃতকার্য, পৃষ্ঠটানের বিরুদ্ধে কৃতকার্য কি হবে, W ইকুয়ালস টু টি ইন্টু ডেল্টা এ, টি কত, টি লিখলাম। আচ্ছা ডেল্টা এ কত হবে, ডেল্টা এ হচ্ছে আমার 4π আর প্লাস ডেল্টা আর এর হোল স্কোয়ার। এটা হচ্ছে অন্তিম ক্ষেত্রফল, কারণ ডেল্টা আর ব্যাসার্ধ বেড়ে গেছে, তাই 4π আর প্লাস ডেল্টা আর হোল স্কোয়ার মাইনাস 4πr²। এবং যেহেতু ফোঁটা তাই 1 দিয়ে গুণ হয়েছে টি। আচ্ছা 4π বাইরে এলো, ভেতরেরটাকে ভাঙলে কি হবে, r² প্লাস 2r ডেল্টা আর প্লাস ডেল্টা আর স্কোয়ার, 4π বেরিয়ে গেছে, সো এটা হয়ে গেল r²। তাহলে r² ক্যান্সেল হলো, পড়ে থাকলো কি এখান থেকে। আচ্ছা এবার দেখ এই ডেল্টা r² এতটাই ছোট যে এটাকে আমরা নগণ্য ধরতে পারি। ডেল্টা আর নিজেই ছোট, তার স্কোয়ার করলে সেটাও নগণ্য বা নেগলিজিবল হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি আমার এই 2টা বাইরে এলো, সো 8π আর ডেল্টা আর ইনটু টি। তাহলে এই দুটো কৃতকার্যের এক্সপ্রেশন পেলাম আমরা। এই দুটো কৃতকার্যের এক্সপ্রেশনকে ইকুয়েট করে দিই, ফ্রম 1 and 2, 1 আর 2 থেকে কি পাবো, দুটোকে ইকুয়েট করে দেওয়া যাক, ইকুয়েট করলে কি পাবো, পি ইন্টু 4πr² ডেল্টা আর ইকুয়ালস টু 8πr ইন্টু ডেল্টা আর। তো ডেল্টা আর কেটে যাচ্ছে দুদিক থেকে, 4π এদিকে 8π এর সঙ্গে কেটে এখানে 2 পড়ে থাকছে, একটা আর এখানে কেটে যাচ্ছে, তাহলে p ইকুয়ালস টু 2। আচ্ছা এখানে টি ছিল, তাহলে 2t/r। তাহলে এক্সেস প্রেসার বা অতিরিক্ত চাপের সমীকরণ কি পেলি তুই, 2t/r। যদি বাবল হতো তাহলে কি হতো, যদি বাবল হতো বুদবুদের ক্ষেত্রে
দুটো সারফেস থাকতো বুদবুদের ক্ষেত্রে, তাহলে 2 মাল্টিপ্লাই হতো আরো, তাহলে এক্সেস প্রেসার বা অতিরিক্ত চাপ হয়ে যেত 4T/r। এবং দু ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে জিনিসটা এক্সেস প্রেসার বা অতিরিক্ত চাপ কিন্তু ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক। ব্যাসার্ধ যত ছোট হবে এক্সেস প্রেসার তত বড় হবে, অর্থাৎ ভেতরে চাপ তত বেশি হবে। হয়ে গেল এটা। নেক্সট স্পর্শকোণ। স্পর্শবিন্দু, দেখ কোনো কোনো তরল এরকমও দেখেছিস যে কোনো একটা সলিড সারফেসের সঙ্গে চিপকে থাকে, আবার কোনো কোনো তরল সারফেসকে যদি এরকম ভাবে ঢাল করে দিস ও গা বেয়ে একদম পড়ে যাবে, গায়ে চিপকেও থাকবে না। তো যে তরলটা সলিডের গায়ে চিপকে থাকে আমরা বলবো সেই তরলটা অ্যাকচুয়ালি সলিডকে ভিজিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মানে তোর হাত ভিজে কখন বলবি, যখন কোনো জল বা অন্য কোনো তরল তোর গায়ে হাতে লেগে থাকবে, তখন তুই বলবি যে ওই তরলটা তোর হাতকে ভিজিয়ে দিয়েছে, লেগে আছে। যদি ঝরে পড়ে যেত, যদি ঝরে পড়ে যেত তাহলে আমরা বলতাম যে ওটা লেগে থাকছে না। তাহলে এমন কিছু ব্যাপার আছে যার জন্য কোনো তরল কোনো সলিডের গায়ে লেগে থাকতে পারে আবার ছেড়েও যেতে পারে। তো যাদের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শকোণ, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা যেসব তরলের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শকোণ 90 ডিগ্রির থেকে বড় হয়, তারা সাধারণত সলিড বা কঠিনের গায়ে লেগে থাকে না, ঝরে পড়ে যায়। কিন্তু যাদের ক্ষেত্রে, যেসব তরলের ক্ষেত্রে স্পর্শকোণের মান 90 ডিগ্রির থেকে কম অর্থাৎ সূক্ষ্মকোণ, তারা সলিড বা কঠিনের গায়ে লেগে থাকে। স্যার এখন স্পর্শকোণটা কি? স্পর্শকোণ হচ্ছে, ধর এই আমার কাছে একটা লিকুইড ড্রপ রয়েছে যেটা একটা সলিডের ওপর বসে আছে, তো আমি দেখতেই পাচ্ছি এর সঙ্গে সলিডের সম্পর্ক খুব খারাপ, সেই জন্য জাস্ট একটু টাচ করে রয়েছে। আমরা নর্মালও তাই করি, আমরা যাদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ওই একটু হ্যাঁ ঠিক আছে ভালো এইভাবে চালিয়ে দিই, কিন্তু যাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তাদের আমরা একদম গলায় গলায় রাখি, তাই তো। তো এখানে দেখ লিকুইডটা সলিডের কতটা জায়গা জুড়ে বসে আছে, সম্পর্ক ভালো, এর সম্পর্ক খারাপ, তাই জন্য এ কি হয়েছে জাস্ট একটুখানি কন্ট্যাক্ট মেনটেন করে আছে। তো যেখানে কন্ট্যাক্ট হয়েছে সেখানে তরল তলের ওপর আমরা একটা স্পর্শক আঁকবো, যেখানে কন্ট্যাক্ট হয়েছে তরল তলের ওপর একটা স্পর্শক আঁকবো এবং কোণ দেখবো, কার সাথে কোণ, এই সলিড সারফেসের সঙ্গে এই স্পর্শকটা কত কোণ করছে। তুই দেখ দুটো কোণ আছে এখানে, একটা হচ্ছে এই কোণটা আর একটা হচ্ছে এই কোণটা। কোন কোণটা নিতে হবে না, যে কোণটা তরলের মধ্যে তৈরি হচ্ছে সেই কোণটা নেব। তাহলে এটা নেওয়া যাবে না, নিতে হবে কোনটা, এই কোণটা নিতে হবে, এই অ্যাঙ্গেলটা নিতে হবে। এই অ্যাঙ্গেলটা যখনই নিচ্ছি এটাকেই আমি বলছি কি স্পর্শ কোণ। তাহলে কি বললাম, তরল যেখানে কঠিনকে স্পর্শ করছে সেই স্পর্শতলের দিকে আমি একটা স্পর্শক টানলাম, তরলের মধ্যে স্পর্শক এবং সলিড সারফেসের যে কোণ তৈরি হবে সেটাই হচ্ছে স্পর্শকোণ। তাহলে এইটা হয়ে গেল থিটা, এবং খেয়াল করে দেখ এক্ষেত্রে থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি বা স্থূল কোণ, অবটিউজ অ্যাঙ্গেল। এর ক্ষেত্রে মনে রাখবি অ্যাডহেসিভ ফোর্স কোহেসিভ ফোর্সের থেকে ছোট। অ্যাডহেসিভ ফোর্স কার কার মধ্যে কাজ করে, অ্যাডহেসিভ নামের মধ্যে আছে আঠা, দেখি ফেভিকলের গায়ে লেখা থাকে অ্যাডহেসিভ, আঠা মানে দুটো আলাদা জিনিসকে চিপকে দেয়। তো আলাদা আলাদা মলিকিউল বা আলাদা আলাদা অণুর মধ্যে যে ফোর্স কাজ করে তাকে আমরা বলি অ্যাডহেসিভ ফোর্স, আর কোহেসিভ ফোর্স হচ্ছে সিমিলার মলিকিউলের মধ্যে কাজ করে যে ফোর্স তাকে আমরা বলি কোহেসিভ ফোর্স। তো এদের ক্ষেত্রে কোহেসিভ ফোর্সের ভ্যালু বেশি, অ্যাডহেসিভ ফোর্সের ভ্যালু কম, সেই জন্য ও ডিফারেন্ট টাইপের মলিকিউল, মানে এটা লিকুইড মলিকিউল, মানে এই যে তরলের ড্রপটা রয়েছে তার মধ্যে কি আছে, লিকুইডের মলিকিউল বা লিকুইডের অণু আছে, আর এখানে কি সলিড মেটেরিয়ালের অণু আছে। দুটোর মধ্যে ফোর্স কম, তাই জন্য ওদের সম্পর্ক খারাপ। এবং এক্ষেত্রে স্পর্শকোণটা কিরকম, স্থূলকোণ হবে। এর উদাহরণ কি, পারদ, এটা হচ্ছে ধর পারদ, এটা হচ্ছে কাঁচ, ঠিক আছে, পারদ এবং কাঁচ। নেক্সট দেখ, যদি এইটার ক্ষেত্রে দেখি এখানেও তাহলে আমাকে এই স্পর্শতলের ওপর আমি কি করলাম, সারফেসের ওপর একটা, যেখানে স্পর্শ করেছে এখান দিয়ে একটা কোণ টেনে দিলাম, স্পর্শক টানলাম ফার্স্টে, এবং এই স্পর্শকটা যত কোণ তৈরি করছে কার ভেতরে, তরলের ভেতরে, সেটাকে আমরা কি বলবো, স্পর্শকোণ বলবো, সেটাকেই বলবো স্পর্শকোণ। তো খেয়াল করে দেখ এখানে থিটা লেস দ্যান 90 ডিগ্রি অর্থাৎ সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, এবং সেই জন্য সূক্ষ্মকোণ, সেই জন্য বা অ্যাকিউট অ্যাঙ্গেল, সেই জন্য কি হচ্ছে আমরা বলতে পারি যে এফ অ্যাডহেসিভ গ্রেটার দ্যান এফ কোহেসিভ। অর্থাৎ এক্ষেত্রে লিকুইডের অণু এবং সলিডের অণুর মধ্যে খুব ভালো সম্পর্ক, তাই জন্য দেখ বেশিরভাগ অণু সলিডের টাচে বসে থাকতে পছন্দ করে, এদের মধ্যে সম্পর্ক ভালো, ভাইচারা আছে।
তাই জন্য একে অন্যের কন্ট্যাক্টে ভালো থাকতে পারে, বাট এ থাকতে পারে না। এর উদাহরণ কি? জল, কাঁচ। বোঝা গেল কি? যাদের ক্ষেত্রে সূক্ষ্মকোণ হবে, স্পর্শকোণটা সূক্ষ্মকোণ, তাদের যদি আমি কোনো বিকারে রাখি বা কোনো সরু টিউবের মধ্যে রাখি, তাহলে এদের যে আপার সারফেসটা বা মুক্ত তলটা সেটা কি হবে? এইরকম অবতল দেখতে হবে। ঠিক আছে, অবতল দেখতে হবে। এটাকে আমরা ইংলিশে বলি মেনিসকাস। তাহলে মেনিসকাসটা কিরকম হবে? অবতল দেখতে হবে মুক্ত তলটা। ঠিক আছে, যাতে এখানে আমি যখনই স্পর্শক টানবো তরলের মধ্যে অ্যাঙ্গেলটা যাতে থিটা কি হয়? লেস দ্যান 90 ডিগ্রি হয়। ঠিক আছে, আর এই রকম কেসগুলোর ক্ষেত্রে কি হবে? তরল তলটা কিরকম হবে? অবতল হতেই, উত্তল হতেই হবে। মেনিসকাসটা উত্তল বা কনভেক্স শেপ হতেই হবে, যাতে এখানে আমি যখন স্পর্শক টানবো এই যে কোণটা তৈরি হলো এটা যেন গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়। অর্থাৎ প্রপার্টি তো মানতেই হবে। সেই জন্য কোনো তরলের ক্ষেত্রে এরকম দেখা যায়, কোনো তরলের ক্ষেত্রে এরকম দেখা যায়। বোঝা গেল? কৈশিক নলে তরলের, কৈশিক নলে তরলের উন্নয়ন ও অবনমন। ঠিক আছে, তো কৈশিক নলে তরল কি করছে? যদি আমরা খুব সরু নল নিই, এটা আমরা দেখেছি অলরেডি, বায়োলজিতেও পড়েছি যে গাছের মধ্যে যে জল শোষণ হয় সেটাও কৈশিকতার জন্যই হয়। তো কৈশিকতার জন্য কি হচ্ছে যে আমি যদি খুব সরু একটা নলকে এখানে যে ব্যাসার্ধ সেটা যদি আর হয়, সেটা খুবই ছোট সরু, সেই রকম একটা নলকে যদি আমি কোনো লিকুইড ভর্তি পাত্রের মধ্যে চুবিয়ে দিই, তাহলে দেখা যাবে এই নল বেয়ে লিকুইড ওপরে উঠছে। এই ঘটনাকে আমরা কি বলি? কৈশিক উন্নয়ন। এবার কতটা লিকুইড উঠবে সেটা ডিপেন্ড করে আর এর ওপর, যার জন্য আমরা ইউজ করি জুরিনের সূত্র। জুরিনের সূত্র কি বলে? জুরিনের সূত্র বলে H ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু R, এবং H এর যদি ভ্যালু দেখতে চাই তাহলে 2t cos থিটা বাই r rho g, 2t cos থিটা বাই r rho g, যেখানে t হচ্ছে অবশ্যই সারফেস টেনশন, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট বা স্পর্শকোণ, r হচ্ছে কৈশিক নলের ব্যাসার্ধ, রো হচ্ছে তরলের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই এক্সপ্রেশনটা আমাদের মাথায় রাখতে হবে। এটা দিয়ে সরাসরি কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এটা দিয়ে সরাসরি কোশ্চেন আসতে পারে। তো যদি এক্ষেত্রে দেখা যায় ইফ থিটা, মানে এমন কোন তরল নিলাম যার ক্ষেত্রে থিটাটা লেস দ্যান 90 ডিগ্রি, থিটা লেস দ্যান 90 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম পাদে অবস্থিত, তাহলে সেক্ষেত্রে cos থিটা কত হয়ে যাবে? পজিটিভ। কারণ প্রথম কোয়াড্রেন্টে, প্রথম পাদে সবাই পজিটিভ, অল সাইন ট্যান কস, তাই না? তো অল পজিটিভ, তো cos থিটা পজিটিভ, তাহলে এইচ ও পজিটিভ হবে। এইচ পজিটিভ হওয়ার অর্থ লিকুইড উঠবে, তরলের উন্নয়ন হবে, কৈশিক উন্নয়ন, বা তরল ওপর দিকে উঠবে। ঠিক আছে, আর যদি থিটা এমন নি লিকুইড যেখানে থিটা ধর গ্রেটার দেন 90 ডিগ্রি, তাহলে কি হবে? সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদে চলে গেল। দ্বিতীয় পাদে কে পজিটিভ? অল সাইন ট্যান কস, তাহলে সাইন পজিটিভ, তার মানে কস নেগেটিভ, তাহলে কস থিটা হয়ে যাবে নেগেটিভ। কস নেগেটিভ মানে কি? এইচ ও হয়ে যাবে নেগেটিভ। আর এইচ নেগেটিভ মানে কি হবে? তরল এক্ষেত্রে ফল করে যাবে, তরলের অবনমন হবে। বোঝা গেল কি? তরলের অবনমন হবে। আমাদের নিউমেরিক্যালের ক্লাসে আমরা ডেফিনেটলি এর উপর নিউমেরিক্যাল করব। ঠিক আছে, বাট এই জিনিসটুকু বোঝা গেল কি? এই জিনিসটুকু বোঝা গেল, ভালো কথা। এবং এখানে আমি ভিসকোসিটিতে আরেকবার একটু ফেরত যেতে চাই। ভিসকোসিটিতে একটা ছোট্ট জিনিস বলা হয়নি, এখানটা বলে দিই একবার। এই যে এক্সপ্রেশনটা পেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি সিগমা হচ্ছে গিয়ে বস্তু যে পদার্থ দিয়ে তৈরি তার ঘনত্ব, আর রোটা হচ্ছে যে মিডিয়ামটা রয়েছে তার ঘনত্ব। যদি এরকম হয় যে রো গ্রেটার দ্যান সিগমা, তাহলে কি হবে? সাধারণত আমরা যখন কোনো বস্তুকে, ধর জলের ফোঁটা, বৃষ্টির ফোঁটা যখন বায়ুর মধ্যে পড়ছে, বৃষ্টির মধ্যে কি আছে? জল। তো জলের ঘনত্ব বায়ুর থেকে বেশি, তাই জন্য সিগমাটা রো এর থেকে বড়, তো ভি পজিটিভ হচ্ছে। বাট যদি এরকম হয় রো গ্রেটার দ্যান সিগমা, তাহলে কি হয়ে যাবে? এই টার্মটা নেগেটিভ হয়ে যাবে, তার সাথে সাথে ভিটিও নেগেটিভ হবে। ভিটি নেগেটিভ মানে কি? ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, তার ভ্যালু নেগেটিভ হওয়া মানে ডিরেকশন উল্টে গেছে। তাহলে বস্তুটা এখন আর নিচে পড়বে না, উল্টে ওপরে যাবে। নিচে পড়বে না, উপরে যাবে, সমান গতিবেগে উপরে যাবে। তাহলে এটা কখন দেখা যায়? এটা দেখা যায় অ্যাকোরিয়ামে, যখন তুই ওই যে বাবলস ক্রিয়েট করিস না অক্সিজেন লাগিয়ে, বাবল ক্রিয়েট করিস পাম্প লাগিয়ে, তো ওখানে দেখবি যে বায়ুর বুদবুদ গুলো তৈরি হয়, এয়ার বাবলস তৈরি হয় যখন, ঠিক আছে, এয়ার বাবলস
এয়ার বাবলস, বায়ু বুদবুদ, এয়ার বাবলস যেগুলো তৈরি হয় সেগুলো কি হয়, ওপরে ওঠে। এয়ার বাবলস ওপরে ওঠে। তো এটাও জিজ্ঞেস করতে পারে বায়ু বুদবুদ গুলো ওপরে কেন ওঠে, এয়ার বাবলস ওপরে কেন ওঠে, কারণ এয়ার বাবলের ক্ষেত্রে কি থাকে, ভেতরে থাকে এয়ার, বাইরেটা যে সান্দ্র মাধ্যম সেটা কি জল, তাহলে বাইরের মাধ্যমের ঘনত্ব বেশি বস্তুর তুলনায়, তাহলে সেখানে ভিটিটা নেগেটিভ হয়ে যাবে এবং সেক্ষেত্রে ও ওপরে উঠবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা পুরো তরল বা প্রবাহী পুরোটা ভালো মতো পড়ে ফেললাম। ঠিক আছে, পুরোটা ভালো মতো পড়ে ফেললাম। ভালো করে ডেরিভেশন গুলো প্র্যাকটিস করিস, থিওরি গুলো প্র্যাকটিস করিস। নেক্সট আমরা থার্মালের একটা সেশন দেবো, দেন কেটিজি থার্মোডাইনামিক্স, দেন ওয়েভ অসিলেশন, পরপর সবগুলো একদিন একদিন করে চলে আসতে থাকবে। এবং তোরা ভালো মতো প্র্যাকটিস কর। কোশ্চেন প্র্যাকটিস তো হবেই, মানে যেদিন ক্লাস আছে আমাদের সেদিন আমরা লাইভ ক্লাসে কোশ্চেন প্র্যাকটিস ডেফিনেটলি করব, নিউমেরিক্যাল করব। আর যে থিওরিগুলো সেগুলো ভালো করে লিখে লিখে প্র্যাকটিস কর। কেউ দেখলি আচ্ছা দেখলাম পারবো না, লিখে প্র্যাকটিস কর, কারণ পরীক্ষাতেও তোকে লিখতেই হবে। কাজ যদি লিখে প্র্যাকটিস না করিস তাহলে কিন্তু পরীক্ষাতেও লিখতে পারবি না। শুধু দেখে গেলে হবে না, লিখে লিখে প্র্যাকটিস কর, টানা প্র্যাকটিস কর, ঘড়ি ধরে প্র্যাকটিস কর। এই কদিন এমন প্র্যাকটিস কর পরীক্ষা যাতে কোশ্চেন দেওয়া মাত্র তোর হাত অটোমেটিক চলতে থাকে, একদম অটোমেটিক, মানে শুরু হবে, প্রুফটা কমপ্লিট হবে, ডেরিভেশন কমপ্লিট হবে, থিওরি লেখা কমপ্লিট হবে, তারপর থামবে, কোনো সেকেন্ড থট আসবে না, থিওরি ডেরিভেশন লেখার সময় ভাবনা আসবে না, এমন প্র্যাকটিস থাকবে, হাত একদম শুরু হবে থামবে, শেষ হয়ে গেল তো 3 মার্কসের প্রুফ। এইভাবে কর, তোকে কেউ আটকাতে পারবে না, গুঁড়িয়ে দিস।